গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজকে থেকে আমাদের সুন্দর নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে। নতুন বাংলাদেশ আমরা তারুণ্য দৃষ্টি থেকেই দেখব। তরুণরা সবুজ, বাংলাদেশ সবুজ। তাই আমিও কিন্তু আজকে সম্প্রীতি আমি সুন্দর একটা সবুজ শাড়ি পরে চলে এসেছি আপনাদের সাথে নেক্সট 1.5 ঘন্টা আড্ডা দিব। আমাদের যে তরুণ সমাজ তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল নতুন বাংলাদেশকে উপহার দিবে, এমন একটা বাংলাদেশ পরিচ্ছন্ন পরিষ্কার যেখানে কারোর কোনো ভয় থাকবে না, এবং পরিচ্ছন্ন শুভ্র সেই বাংলাদেশটা গড়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ততে পুরোপুরি অটুট থেকেছে এবং দীর্ঘ 1 মাস তারা সেভাবে করে সংগ্রাম করে সেই সিদ্ধান্তটা ছুড়ে দিয়েছে এবং গোটা বাংলাদেশ সেই সিদ্ধান্তটা গ্রহণ করেছে। তো সেই বাংলাদেশকে আজকে থেকে আমরা উদযাপন করছি, সুন্দর একটা বাংলাদেশ, এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে একত্রে গ্রহণ করেছি। এবং সেই রকম একটা টপিক নিয়ে আজকে আমরা আড্ডা দিব, সিদ্ধান্ত গ্রহণ। আমি সম্প্রীতি থাকবো আপনাদের সাথে নেক্সট 1.5 ঘন্টা, এবং আপনারা আমার সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। আপনাদের মনে যা কিছু আছে, এই যে সুন্দর করে আজকে থেকে আমরা নতুন দিন শুরু করছি নতুন দেশে, সব কিছু আপনারা আমাদের সাথে আড্ডা দিতে পারেন। স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি সংযুক্ত হয়ে যান। এবং সবসময়ের মতো আমাদের সাথে অতিথি আছেন। আজকে আমার সাথে 2 জন অতিথি আছেন। আমি অতিথিদের সাথে আপনাদের সাথে আগে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন আয়শা রহমান রূপা, উনি একজন সিইও ও ফাউন্ডার ইনশা। এবং আমার সাথে আছেন সৈয়দা নদী, উনি একজন সঙ্গীত শিল্পী। রূপা আপু এবং নদী আপু, আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই আড্ডাতে আসার জন্য। রূপা আপু, আপনি একজন সিইও ফাউন্ডার ইনশা। জি জি, ইনশাটা কি আগে আমাদেরকে যদি সংক্ষেপে একটু আপনার পরিচয় এবং আপনার এই এটা আমি বলবো যে আপনার একটা লাইন, কিসের লাইন এটা মেইনলি হচ্ছে আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম পিরিয়ড আন্ডারওয়্যার ম্যানুফ্যাকচার করছি। আমরা সবাই জানি যে পিরিয়ডের সময় কিন্তু আমরা মেয়েরা খুব বেশি কমফোর্টেবলি মুভ করতে পারি না। লাইক আমাদের একটা ভয় থাকে যে লিকেজ হয়ে গেল, বা আমাদের পছন্দের ড্রেসটা পরতে পারছি না লিকেজের জন্য। সো ওই জন্য আমরা এমন একটা আন্ডারওয়্যার ডেভেলপ করেছি যেটা হচ্ছে আপনার পিরিয়ডে লিকেজ হলেও সেই লিকেজটা বাইরে আসতে দিবে না। আচ্ছা, সো ওই সব চিন্তাটা থেকেই মেইনলি এটা ডেভেলপ করা। ওকে, এটা কতদিন যাবত আপনারা করছেন? এটা আমরা 2021 থেকে স্টার্ট করেছি। ওকে, আপনি এটা ইনিশিয়েট নিয়েছেন কি চিন্তা থেকে এরকম একটা সুন্দর জিনিস সূচনা করলেন? সবচেয়ে বড় কথা আমি বলবো যে এখনো কিন্তু আমাদের মানুষজন অনেক কনজারভেটিভ। পিরিয়ড নিয়ে তো কথা বলারই হচ্ছে মানসিকতা রাখে না, লজ্জা পায়। সেখানে আপনি এত সুন্দরভাবে এই জিনিসটা করলেন, এবং লিকেজ নিয়ে তো কখনো কেউ বাংলাদেশে ওভাবে করে আমার মনে হয় না ওভাবে চিন্তা করেছে যে একসাথে আপনি বলছেন যে আন্ডারওয়্যারটা পরলেই আপনার এক্সট্রা কোনো ন্যাপকিন নেয়ার দরকার পড়ছে না। ন্যাপকিন নিতে হবে, বাট দেখা যায় যে ন্যাপকিন নিলেও কিন্তু অনেক সময় এটা মিসপ্লেসড হয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে, বা আপনি পিরিয়ডের ফার্স্ট ডে বা লাস্ট ডে গুলোতে হঠাৎ একটা আনএক্সপেক্টেড পিরিয়ড কিন্তু হয় বা ফ্লোটা কম থাকে। সো তখন শুধু এই আন্ডারওয়্যারটা ইউজ করলেই হবে। প্লাস হচ্ছে আমাদের ওই যে একটা টেনশন ফ্রি ভাবে আমরা ঘুরতে পারছি, লিকেজটা হচ্ছে না। সো এটা আর কি মেইন আমাদের। খুবই সুন্দর। কতক্ষণ পর পর এটা চেঞ্জ করার ব্যাপার থাকে? এটা আপু চেঞ্জের আসলে ওরকম কোনো ব্যাপার নেই। আমি এখানে থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটার জন্য, কারণ এটা আমি আসলে আউট অফ মাই কিউরিওসিটি। না, শিওর কারণ হলো যে লাইক প্যাডেও যদি আপনি দেখেন বলে যে 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে। এখন ইট ডিপেন্ডস অন দ্য ফ্লো। কারো যদি ফ্লো বেশি হয়, বেশি লিকেজ হয়ে যায়, বেশি আন্ডারওয়্যারে লেগে যায়, তখন সেটা লাইক 1 or 2 আওয়ার্সের মধ্যে চেঞ্জ করে ফেলবে। বাট কারো যদি লিকেজই না হয় তাহলে সারাদিন সে ইউজ করবে। সো ইট ডিপেন্ডস অন দ্য ফ্লো অ্যাকচুয়ালি। আচ্ছা, খুবই সুন্দর। এবং আপনার সাথে কি আর কেউ পার্টনার আছে? হ্যাঁ, আমার হাজবেন্ড কো-ফাউন্ডার। আচ্ছা, আমরা দুজনেই করছি। আচ্ছা, তো এটা বাজারে পুরোপুরি अवेलेबल হ্যাঁ, বাট আমরা মেইনলি এখনো যেটাকে বলে হোলসেল, ওইটা এখনো করছি না। এটা অনলি আমাদের ফেসবুক পেজে अवेलेबल আছে। ওকে, আমরা এটা নিয়ে আরো অনেক কিছু আসলে জানবো, এবং এটা আসলে একটা অ্যাওয়ারনেস আমি বলবো। এবং অনেক মেয়েরা, আমাদের তো নারী অডিয়েন্স প্রচুর, তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। আমি একটু নদী আপু, কেমন আছেন? নদী আপু সঙ্গীত শিল্পী, আপনি কতদিন যাবত সঙ্গীতের সাথে আছেন? কিভাবে আপনি একজন শিল্পী হলেন, সঙ্গীত শিল্পী হলেন? আমাদেরকে আপনার একটা ইন্ট্রো বলবেন আগে। আচ্ছা, প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার শুরুটা হয়েছিল ছোটবেলা থেকে। আচ্ছা, আমার ছোটবেলা থেকে আমার খুব গান পছন্দ ছিল, যার জন্য আম্মুর ইচ্ছা ছিল যে আমাকে গান শেখাবে। আম্মু আমাকে একাডেমিতে ভর্তি করিয়ে দেয়।
ছোটবেলা থেকে শিখতে থাকি। একটা সময় গিয়ে দেখা যায় যে আমার পড়াশোনাতে সমস্যা হচ্ছে, যার জন্য আর কন্টিনিউ করা হয় নাই ছোটবেলা থেকে। আচ্ছা, আর আমি 2012 থেকে আবার স্টার্ট করি গান। জি। আচ্ছা বিভিন্ন লাইভ চ্যানেলে লাইভ করেছিলাম। আচ্ছা, এই তো। মূলত কি ধরনের গান করা হয় আপনার, কোন আমার সেগমেন্টে? সেমি ক্লাসিকটা করা হয়। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো। আপনার পরিবারে কি সঙ্গীতের অঙ্গনে কেউ ছিলেন নাকি কারোর উৎসাহ ছিল? যদিও ছিল না, বাট সঙ্গীতের সাথেই জড়িত ছিল হচ্ছে আমার বাবা, চাচুরা সবাই গান আচ্ছা, মোটামুটি আচ্ছা। পারে। আচ্ছা আচ্ছা, বাহ। তো ছোটবেলা থেকে বাসায় চর্চাটা হতো আপনার জি। মোটামুটি। ভালো, আপনার গান আজকে আমরা আরো শুনবো, অনেক শুনবো। জি, অবশ্যই। এমনিতেও হচ্ছে আপনার এছাড়া সঙ্গীতের সাথে পুরোপুরি এখন আছেন, এছাড়া আর কি করা হয়েছে, মানে পড়াশোনা কিভাবে করে, কতদূর পড়াশোনা করেছেন? আমার বিবিএ করা হয়েছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আচ্ছা থেকে। আচ্ছা, আর হচ্ছে এই তো। বাহ, সঙ্গীতের সাথে। আচ্ছা, আরো জানবো আপনার কাছে সঙ্গীত নিয়ে কি পরিকল্পনা, কি কি করতে চাচ্ছেন আরো সামনে, সবকিছু জানবো। রূপা আপু, ইনশার কথা বলছিলেন। জি। ইনশার আগে কি করা হয়েছে আপনার? আমি মেইনলি যদি ফার্স্ট থেকে বলি, আমি হচ্ছে বিজনেসের সাথে আছি ফ্রম 2014 বলবো, কারণ তখন আমরা ফ্রেন্ডরা ইউনিভার্সিটিতে, তখন আমরা একটা ক্লোদিং লাইন স্টার্ট করি। আচ্ছা তারপরে যেটা হয় যে এক একজন এক এক জায়গায়, তখন এটা স্টপ হয়ে যায়। তারপরে আমরা 2017-এ একটা ভেঞ্চার স্টার্ট করি রায়শা নামে। সেখানে ওইটাও ক্লোদিং লাইন ছিল। তো এরপর দেখা গেল যে করোনা চলে এসছে এরপরে, তখন ওইটা আর কি ওভাবে কন্টিনিউ করা হয়নি। এরপরে মেইনলি আমরা ইনশাতে এসেছি 2021-এ। আচ্ছা আচ্ছা, মানে এটার ইন্সপিরেশনটা কি ছিল? কখনো কারোর সাথে ডিসকাস করেছেন কিংবা আপনি কখনো সাফার করেছেন? হ্যাঁ, এটা এরকম মেইনলি কিছু ছিল? আমার সাফারিংস থেকেই মেইনলি আপু, কারণ হচ্ছে যে আমার মানে প্রচন্ড লিকেজ হতো, আচ্ছা। অ্যান্ড আমার এরকম অনেক ক্লাস মিস হয়েছে, এক্সাম মিস হয়েছে বিকজ অফ দিস। কারণ বারবার তো তখন তো আরো বয়স কম ছিল, চাইলেই অনেক কিছু চেঞ্জ করা যায় না, বা ওইরকম একটা সিচুয়েশনে থাকতাম না স্কুলে যে চেঞ্জ করা। আর স্কুল ড্রেস তো একটা, বারবার তো হ্যাঁ, চেঞ্জ করা আসলেই, যাবে না। আসলেই। সো এবং আমার ফ্রেন্ডদেরও দেখতাম সেম, তো তখন আমার মাথায় আসতো যে এরকম কি কোনো প্রোডাক্ট আসলে আছে কি না, বাট তখন ছিল না। তখন ছিল না। এরপরে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এরকম কিছু একটা ডেভেলপ করা যায়, এবং এটা কিন্তু বিদেশে আছে অলরেডি এক্সিস্টিং। তো এরপরে আমরা এটা বাংলাদেশেই ডেভেলপ করা স্টার্ট করলাম। সো ওখান থেকেই মেইনলি ইন্সপিরেশনটা এসেছে। এটা কিন্তু অনেকের জন্য অনেক হেল্পফুল, এবং অনেকে জি। হয়তো জানেও না, জি, বিকজ জি, জি। স্পেশালি আমাদের যে টিনেজ তরুণদের কথা যেটা জি, জি, বলছি, জি। তাদের তো সবচেয়ে বেশি দেখা যায় যে অ্যাওয়ারনেসটা অনেক কম থাকে, যেহেতু তারা কেবল ওটা ফেস করছে। হ্যাঁ? জি জি জি। তো দেখা যায় যে ওদের পিরিয়ডের সময় যদি এই ধরনের কোনো একটা জিনিস ওদেরকে দেয়া যায়, তাহলে কিন্তু আসলে এটা স্কুল কলেজেও আপনি কিন্তু প্রমোট করতে পারেন। জি, যদি জি, জি। এরকম কোনো প্ল্যান আছে সামনে, আরো প্রমোশনের জন্য কি করা হচ্ছে? প্রমোশনের জন্য মেইনলি যদি বলি, আমরা ফেসবুক, ওয়েবসাইট অ্যান্ড বিভিন্ন অ্যাওয়ারনেস মানে ছড়ানোর ট্রাই করছি, এবং অফলাইনে এখন ওভাবে আমরা যাইনি, বাট প্ল্যান আছে এই বছর ইনশাল্লাহ অনেক কিছু করার। এবং আমাদের এখানে একটা অ্যাচিভমেন্ট হচ্ছে, যখন কোনো মারা বলছে যে তার বাচ্চারা স্কুলে সেফ, আসলে জামা কাপড় নষ্ট করছে না, এবং আমাদের রিভিউ দিচ্ছে, ওইটা মেইনলি আমাদের একটা স্যাটিসফ্যাকশন। অবশ্যই এটা অবশ্যই অ্যাকচুয়ালি ইটস ওই ওয়ার্কিং। কনফিডেন্স যদি আপনি তাদের ভিতর আসলে দিতে পারেন, আসলে প্রোডাক্ট ভালো হলে কনফিডেন্স জি, দিতে জি, তো জি। অবশ্যই পারা যায়, জি, সত্যি জি। কথা। নদী আপু, আমাদের যেই কথা বলছিলেন যে ইউনিভার্সিটি পড়েছেন, তারপর তো সঙ্গীত নিয়েই আছেন, তরুণদের কথা বলছিলাম, যে তরুণদের কথাই। সো আমাদের এই যে তরুণ প্রজন্মরা আজকে রাস্তায় আসার সময় কি দেখেছেন? গতকালকেও আমি বের হওয়ার সময় দেখছিলাম কি সুন্দর করে তারা খুব সুন্দর করে সবকিছু মেইনটেইন করছে। সবকিছু মেইনটেইন করছে। আপনার কেমন লাগছে? কি কি দেখেছেন? না, আমার খুব এই ভালো 2 দিনে লেগেছে। কি কি দেখলেন Even change? আমি দেখলাম আসার সময় একটা পিচ্চি ছেলে 6 or 5-6 এ পড়ে। আল্লাহ, এত ছোট! হ্যাঁ, একদম ছোট বাচ্চা। সে সুন্দর মতো যে কি বলে ট্রাফিকের কাজ করছে। স্টিকটা যে থাকে, সেখানে কাজ করছে। ভালো লাগলো দেখে, এই আর কি। আসলে আমি কালকে যাওয়ার সময়, আমি রাস্তায় যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি দেখলাম যে টি শার্ট পরা একটা মেয়ে, হ্যাঁ,
15 কি 16 বছর বয়স হবে, লাঠি নিয়ে সে সুন্দর ট্রাফিকের কাজ করছে। আমার এত ভালো লাগলো, আমি না রাস্তার মধ্যেই গাড়িটা দাঁড় করাই আমি না ওর ছবি তুলছিলাম। মেয়েটা খুব রেগে গেল, আপু আপনি তো জ্যাম বাধাই দিলেন, যে ও আই এম সো সরি। এত সুইট লাগলো। এই যে আপনি রূপা আপু কেমন লাগছে যে দেখেন ওরা কিন্তু কি সুন্দর করে পুরো শহরটাকে পরিষ্কার করে দিল। হ্যাঁ হ্যাঁ আপনি দেখেছেন কেমন লাগছে দেখতে? ভীষণ ভালো, এবং মানে ওরা একটা ইন্সপিরেশন, তাই না? কারণ আগে আই ডোন্ট নো ইফ ইট অফেন্স এনিওয়ান, বাট আগে আমাদের যে মানে ট্রাফিক সিস্টেম ছিল, ট্রাফিক পুলিশ কিন্তু ছিল, বাট স্টিল জ্যাম ছিল, স্টিল অনেক মানে কি বলে এটাকে মানে হ্যাঁ হ্যাঁ এখন কত স্টুডেন্ট এবং কত সুন্দরভাবে ওরা করছে, ওদের কিন্তু কোনো প্রশিক্ষণও নাই, স্টিল ওরা এত সুন্দরভাবে ম্যানেজ করছে, দাঁড়াতে দিচ্ছে না কোনো বাস, মানে অ্যামেজিং। আমি তো শুনেছি আসার সময়, আমি কার কাছে মানে আমাদের এখানকার একজনের কাছ থেকে শুনতে পেলাম যে যদি কেউ এরকম হচ্ছে রুল ব্রেক করে তাহলে নাকি 5 মিনিট রাস্তার মধ্যে দাঁড় করায় রাখছে, 5 থেকে 10 মিনিট রাস্তায় দাঁড় করিয়ে রাখছে। কি সুন্দর। তারপর আবার কাউকে বলছে যে আমরা তো টাকা নিব না, সামনে গিয়ে কোন একটা ফকিরকে 100 টাকা দিয়ে দিবেন। কি সুন্দর করে তারা যে এই জিনিসটা মেইনটেইন করছে। আসলে তাদেরকে দেখলে কিন্তু তখন আবার অনেক সময় হয় না যে নদিয়াপুর রাস্তাঘাটে চিপস খেয়েছেন, চকলেটের প্যাকেট কখনো ফেলেছেন রাস্তার মধ্যে, এরকম লিটারিং করা অনেকবার হয়েছে। সব সাহস নিয়ে বলছেন যেহেতু বাঙালি করা হয়েছে। কিন্তু এখন এটা কি আর করবেন, মানে ওদেরকে যখন দেখছেন যে আসলে ওরা রাস্তাঘাটে তাই না, ভিতর থেকে আসবে না। এটা সত্যি কথা, যখন দেখি যে নিজেদের ছেলে মেয়েরা এভাবে সুন্দর করে পরিষ্কার করছে তখন আর এই জিনিসটা আসে না। তারপর আমি দেখেছি যে রাস্তাঘাটে তাদেরকে খাবার দাবারও দেয়া হচ্ছে, পানিও দেয়া হচ্ছে, তাই না? তো ওই জিনিসগুলো আসলে খুবই ইন্সপায়ারিং যে তাদের জন্য কিছু করা। এরকম তরুণদের মধ্যে আপনার মানে এর মধ্যে যে দেখেছেন এই যে একটা মাস তাদের সংগ্রাম, প্লাস তারা যে এখন এত সুন্দর কাজ করছে, তো সেই জিনিসগুলো কেমন লাগছে? নদিয়াপু, ওদের উদ্দেশ্যে আপনি কোন একটা গান গাবেন নাকি? তরুণদের উদ্দেশ্যে যে এখনো তারা রাস্তায় যে কাজ করছে, ওদের উদ্দেশ্যে আমি একটা গান করাই যায়। অবশ্যই। কি গান করা যায়? ওই যে কোনো গান একটা গেতে পারেন যদি মনে মাথায় আসে, এখন রেডি থাকেন যে কোনো একটা সং। আমি একটু দুলান শোনাই। হ্যাঁ। আমি গাইবা গাইবা বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে টিভির মধ্যে যে দেখছিলেন, টেলিভিশনের মধ্যে যখন চলছিল, খুব গম্ভীর সময় যখন যাচ্ছিল, ওই সময়গুলোতে আপনার কেমন লাগছিল? ওই সময়ের কোনো একটা স্মৃতি বলেন, টিভিতে দেখেছেন কিংবা সামনাসামনি শুনেছেন, দেখেছেন? আমি টিভিটা খুব কম দেখা হয়, যখন আমি ফেসবুক স্ক্রলিং করি তখন আমাদের একটা ব্রেকের টাইম এসে আমি আপনার কাছ থেকে আসলে শুনবো। দর্শক, আমাদের আড্ডা চলছে সিদ্ধান্ত গ্রহণ, এবং যেই তরুণরা আমাদের আজকে থেকে মানে আজকে আমরা দেখছি তরুণদের চোখ দিয়ে কিভাবে করে আমরা ইতিবাচক নেতিবাচক দিকগুলো দেখব গঠনমূলক, সেটা নিয়ে আমরা আজকে আড্ডা দিচ্ছি আমাদের দুইজন অতিথির সাথে। একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, এখনই ফিরছি, কোথাও যাবেন না। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আপনাদের সাথে আমি আছি সম্প্রীতি, এবং আপনারা আমার সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এবং আমরা আজকে আড্ডা দিচ্ছি সিদ্ধান্ত গ্রহণ নিয়ে, আমরা কিভাবে করে তরুণদের দৃষ্টি দিয়ে দেখছি। এবং আমাদের সাথে আরেকজন অতিথি এখন সংযুক্ত হয়েছেন, আমি তার সাথে আগে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে এসেছেন আমেনা আক্তার, রোমানা আপু একজন স্বত্বাধিকারী, মাছ আছে।
রোমানা আপু, মাছ আছে এই বিষয়ে আমাদের একটু বলবেন, কি করা হচ্ছে সেখানে, কিভাবে করে আপনি আপনার এই এখানে জয়েন করলেন, সবকিছু একটু আমাদের সংক্ষেপে বলবেন। মাছ আছে আমার পেজের নাম। আমি মূলত দেশি মাছ নিয়ে কাজ করি, যার কারণে আমি মাছের পেজের নাম রেখেছি মাছ আছে। কারণ আমি যখন নদীর পাড়ে যেতাম, আমরা যখন দেখতাম দূরে জেলেরা মাছ ধরছে, তখন আমরা দূর থেকে জিজ্ঞেস করতাম, এই মাছ আছে, মাছ আছে। আসলে হ্যাঁ, তো ওই থেকেই আমার পেজের নামটা করা। আর নেক্সাস লেডিস ক্লাবের সাথে আমি 2022 সাল থেকে যুক্ত। প্রথমে এসেছিলাম, এখানে একটা উদ্যোক্তাদের ফেয়ার হয়েছিল, সেখানে এসেছিলাম। তারপর থেকে রেগুলার ঝুমে বসতাম। ঝুমের প্রথম দিকের যেই গেস্টগুলো ছিল অনলাইনে, আমরা তাদের মধ্যে একজন আমি। তারপর মাঝখানে আমার বাচ্চা হয়েছে, তারপর বিভিন্ন কারণে এখন আসি ঝুমে, কিন্তু রেগুলার আসতে পারি না। আপনার কথা আমি শুনেছি, সবসময় আপনার কথা শোনা হয়েছে যে রোমানা আপু আমাদের হয় না যে পরিবারের অন্তর্ভুক্ত। আমাদের তো নেক্সাস লেডিস ক্লাবের একটা পরিবার আছে, আমি এটা রূপা আপু আর নদী আপুকে বলবো। আমাদের ফেসবুকে একটা পেজ আছে নেক্সাস লেডিস ক্লাব, এবং সেখানে প্রায় 35,000-এরও বেশি, এখন 38,000 হয়ে গেছে, 38,000 মেম্বার আছেন, সবাই হচ্ছে লেডিস, এবং সেটা আমাদের একটা পরিবার। এবং সেখানে সবাই কিন্তু সবার সাথে সুন্দর আড্ডা দেয়, পিকনিকে যায়। একটু পরে দেখবেন আমাদের অনেক আপুরা কিন্তু জয়েন করবে জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো রোমানা আপু আমাদের একদম প্রথম দিকের একজন আপু, যখন 4000 মেম্বার ছিল। হ্যাঁ, যখন 4000 মেম্বার ছিল। হ্যাঁ, আমারও আগে রোমানা আপু আসলে লেডিস ক্লাবে এসেছেন, সত্যি কথা। সো রোমানা আপু আমাদের এমন একজন আসলে আপন একজন আপু। তো আমরা আজকে খুবই খুশি আজকে আপুকে আমরা আমাদের এই স্টুডিওতে পাওয়ার জন্য। আর রোমানা আপু, যে মাছ আছে, হ্যাঁ, মাছের এই দেখাশোনাটা কিংবা এটা একটা বেশ লাভজনক এবং বেশ আমি বলবো যে পরিশ্রমের একটা বিজনেসও। তো এখানে আপনি কতখানি ইনভলভ থাকেন এবং আপনার সাথে আর কে কে আছে? আমি একাই সবটা পরিচালনা করি, কিন্তু আমার কিছু হেল্পিং হ্যান্ড আছে যারা মাছ কাটা ধোয়া করে, আর আমার সাপ্লায়ার আছে যারা আমাকে মাছগুলো কিনে দেয়। আমার পক্ষে তো প্রত্যেক দিন গিয়ে চাঁদপুর থেকে মাছ কেনা সম্ভব না, তো আমি তাদেরকে আমার রেগুলার অর্ডার বেসিস যা থাকে সেটা আমি তাদেরকে বলে দেই। সেখানে আমার 4-5 জন লোক আছে। আমার ডেলিভারি ম্যান আছে 3 জন ঢাকাতে, যারা ঢাকা যে কোনো পয়েন্ট থেকে আপনি মাছ অর্ডার করবেন, ওরা মাছ আপনাকে পৌঁছে দিয়ে আসবে। আমার মাছগুলো মূলত আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিই, যার কারণে আমার বাসায়ও কিছু হেল্পিং হ্যান্ড লাগে। তারাও রেগুলার আমার 4 জন আছে এখানে। তারা মাছকে 2 জনে মাছ কাটবে, 2 জনে মাছগুলো ধুয়ে আবার প্যাকেট করবে। বাহ, সব ধরনেরই মাছ আপনার তোলা হয়? একদম সব ধরনের, তবে নদীর মাছ। নদীর মাছ? হ্যাঁ, একদম চাঁদপুর, পদ্মা, মেঘনার নদীর মাছ। তো সেই মাছগুলো মানে জেলে থেকে একদম প্রসেস আপনার পর্যন্ত, নাকি আপনি জাস্ট কিনে নিয়ে এসে? আমি কিনে নিয়ে এসে বাসায় প্রসেস করি। বাসায় প্রসেস করি। ওরা কিভাবে আমাকে প্রসেস করে দিবে সেটার উপর ডিপেন্ড করে তো আমি কাস্টমারকে দিতে পারি না। অবশ্যই, আমি নিজে দাঁড়িয়ে থেকে মাছগুলোকে প্রসেস করি। মানে কতদিন অন্তর অন্তর আপনি মাছগুলো ওইভাবে করে কিনে নিয়ে আসেন? আমার প্রত্যেক দিন মাছ আসে। প্রত্যেক দিন আপনার যেতে হয়? না, আমার যেতে হয় না। আচ্ছা, আপনার সাপ্লায়ার সিস্টেম করা আছে। এটা তো মানে সারাদিন আপনার অনেকখানি সময় আপনার এই ব্যবসাতেই তাহলে কাটাতে হবে। এটা তো আমার বাসার কাজ, পাশাপাশি আমার অনলাইনে ক্রেতাদেরকেও কিন্তু ধরতে হয়। ওদেরকে আমার বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন অফার দিতে হয়। বৃষ্টি হলে বৃষ্টির অফার, বিভিন্ন অফার, মানে সময় উপযোগী অফারগুলো তো ইলিশের সময় ইলিশের মৌসুমের অফার দেয়া হয়। হ্যাঁ, ইলিশের মেলা থাকে 7 দিন 10 দিনের। তো মোটামুটি এখন কতজন আপনার ফলোয়ার আছে এই পেজে? 21,000। 21,000 ফলোয়ার, দ্যাট মিন্স আপনার কাস্টমার এখন অনেক। এবং আমার সবগুলো অর্গানিক ফলোয়ার। মাশাআল্লাহ, আমরাও কিন্তু আসলে সামনে ফলো করব। মাছ আছে দর্শক, মাছ আছে, তার পেজ শারমিন দৃষ্টি আপু কিন্তু আমার মাছের কাস্টমার, এবং লেডিস ক্লাবের আড্ডাতে অনেকেই আসে যারা ঝুমে থাকে, আবার এখানেও এসেছে। এখান থেকে আমি অনেক কাস্টমার পেয়েছি। অবশ্যই। এবং আপনি কি সাথে সাথে মানে যেই দিনের অর্ডার সেই দিনই দিতে পারেন নাকি আগে থেকে দিতে হয়? আগে আমাকে অর্ডার করতে হয়। কতদিন আগে অর্ডার দিতে হয়? আপনি আমাকে রেগুলার যে মাছগুলো পাওয়া যায় সেগুলোর জন্য একদিন আগে অর্ডার করলে হয়, কিন্তু নদীর কিছু রেয়ার মাছ আছে যেগুলো সিজনাল, সেগুলো আবার ধরেন আজকে অর্ডার করেছেন কিন্তু কালকে এই মাছটা পাওয়া গেল না। নদীর মাছ পাওয়ার উপর ডিপেন্ড। অবশ্যই, তখন আমি 2-4 দিন সময় নেই। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার মাছের কাস্টমার সারা বাংলাদেশে আছে, 2000 প্লাস কাস্টমার আছে। বাহ,
তাহলে তো ভালোই, আপনার মানে খুবই খুবই ভালো করে চলছেন, মানে সুন্দর করেই আপনি চালাচ্ছেন আপনার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এই ব্যবসাটা, নদিয়াপুর সাথে কথা হচ্ছিল, নদিয়াপু যেটা বলছিলেন যে আমরা কারেন্ট সিচুয়েশন নিয়ে বলছিলাম যে এই যে 1 মাস যেটা গেল, সো আপনি কি কি দেখেছেন, আপনার কোনো একটা ঘটনা বলবেন আমাদেরকে। আমার একটা জিনিসই চোখে বারবার পড়ছিল, সেটা হচ্ছে মুগ্ধর পানি নেয়ার বিষয়টা। খুবই খারাপ লেগেছে, যখনই মনে পড়ে গা শিউরে ওঠে বিষয়টা নিয়ে। আর যাই হোক, ছাত্ররা এত কিছু করলো, মানে স্যালিউট সত্যি। আর দেশ নিয়ে কি বলবো, সব কিছু তো এলোমেলো এখনো বলা যায়। আশা করি নেক্সটে সব ভালো হয়ে যাক। আসলে আমারও মনে আছে, মানে এখন দেখলাম, আমি সেদিন ফেসবুকে দেখলাম যে পানির বোতলের উপর মুগ্ধর পানি আছে একটা ট্যাগ দিয়ে। তারপর কিছুদিন আগে দেখলাম যে এক ভাইয়া রিকশায় করে পানি বিলি করছে আর বলছে যে পানি লাগবে, পানি, আমি মুগ্ধ বলে। আবার মুগ্ধকে নিয়ে আরো 2টা ঘটনা আছে, যে একজনের ছেলে হয়েছে, ছেলের নাম রেখেছে মুগ্ধ, তাই না? সেখানে মুগ্ধর ভাই স্নিগ্ধ আবার কমেন্ট করেছে সেই মুগ্ধকে দেখতে যাবে। আর গতকালকে দেখলাম আমার একটা ব্যাচমেট, সে তার ছেলে হয়েছে, তার ছেলের নামও রেখেছে মুগ্ধ। মানুষ বিষয়টা নিয়ে আমার গা শিউরে উঠছে বিষয়টা বলতে। মানুষ বিষয়টা খুব ইমোশনের সাথে মানসিক, সত্যি। আর মুগ্ধর চেহারাটা মনে হয় সবার চোখে এমন ভাবে গেঁথে আছে, আর হাসি গেঁথে মুখটা। থাকার কারণ তারা তো 2টা ভাই, একটা ভাই কিন্তু আছে সেম চেহারার। আমরা কিন্তু আরেকটা মানুষকে দেখছি, সে মোটামুটি সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাক্টিভ, যার কারণে ওকে ভোলাটা আসলে ইম্পসিবল। অন্যরা অনেক ভূমিকা রেখেছে, কিন্তু মুগ্ধর বিষয়টা এই জন্য একটু আলাদা। আসলে সত্যি কথা। রূপা আপু, সিদ্ধান্ত গ্রহণ নিয়ে কথা বলছিলাম। একটা সিদ্ধান্ত যখন নেন জীবনে, হ্যাঁ, তার আগে পরে কিভাবে করে প্রস অ্যান্ড কনস গুলো চিন্তা করেন? যেহেতু আপনি একটা সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিয়েছেন আপনার এই ইনশা নিয়ে, সো কি কি চিন্তা করা উচিত কিংবা কি কি করেন সেটা একটু বলেন। যে কোনো সিদ্ধান্ত, সেটা বিজনেস পার্সপেক্টিভে হোক বা জীবনের হোক, আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি কেন আসলে সিদ্ধান্তটা নিচ্ছি, এবং এই সিদ্ধান্তটা নেয়ার পরে আমার আসলে ফিউচারে কি কি হতে পারে, বা আমার এটাতে কি কি আমি উপকৃত হব এই জিনিসগুলো দিয়ে। সো সব কিছু চিন্তা করে আসলে সিদ্ধান্তটা নেওয়া উচিত। বাট দেন এগেইন আমি বলবো যে সবসময় কিন্তু সিদ্ধান্ত নিলে সেটা ঠিক দিকে যায় না, অনেক সময় ব্যাকফায়ারও করে। কিন্তু আমার কাছে মনে হয় যে যেই বিষয়ে যেই জিনিসটা নিয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছে, সেই বিষয়ে তার মানে তাকে আগে কনফিডেন্ট হতে হবে যে আসলে সে সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাবে, তারপরে আসলে তাকে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত, সেটা জীবনের ক্ষেত্রেই হোক আর যেখানেই হোক। অবশ্যই অবশ্যই। আজকে আমরা যেরকম দেখলাম যে সত্যি বলতে, যেহেতু আমরা আসলে তরুণদের নিয়েই কথা বলছিলাম, যে আমরা দেখলাম আমাদের 2জন যে তরুণ, তারাও আমাদের এখন উপদেষ্টা হয়েছেন। তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্যই কাজ করবে। এর ইতিবাচক দিকগুলো আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই ভালো, এবং আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস। আর এই যে তরুণ যারা এখন যে মানে জেন জি যেটাকে বলছে, এই যে সমাজটা ওদের সিদ্ধান্তের উপরে বেস করেই কিন্তু এত বড় একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। সো ডেফিনেটলি এটা তো আসলে ওদেরকে মানে সারাদিন প্রেজ করলেও হয় না, প্রত্যেকটা সিস্টেম বলেন, প্রত্যেকটা জিনিস বলেন, সব কিছুতে চেঞ্জ আনছে। এবং যেই 2জন অ্যাডভাইজার হয়েছে, ওনারা আসলে ডিজার্ভ করে ওই জায়গাটা। সো আশা করি ইন ফিউচার বাংলাদেশটা আরও বেশি সুন্দর হবে এবং আরও মানে করাপ্টেড হবে না লাইক বিফোর। সো এটা অ্যামেজিং আর কি পুরো জিনিসটা। আসলে রুমানা আপু, আপনার কাছে জানতে চাবো যে জেন জি যেটা বলছেন, জেনারেশন জি, হ্যাঁ, আপনি এই ব্যাপারে অবহিত? আমাদের এই যে তরুণদের থেকে বলা হচ্ছে, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে চান, যে তাদের কাছে আপনি কি দেখতে পান তাদের চোখ দিয়ে? তাদের চোখ দিয়ে আমরা যা কল্পনা করেছি তা দেখতে পাই। আমরা যেরকম একটা দেশ চিন্তা করেছি, এখন একটু এলোমেলো, এই এলোমেলো তো আর সবসময় থাকবে না, কিন্তু আমরা সবসময় চিন্তা করি কি আমাদের দেশটা
অন্যান্য দেশের মতো করে সুন্দর হবে, শৃঙ্খল হবে, রাস্তায় বের হলে মানুষ নিরাপত্তা বোধ করবে। একটা মেয়ে রাত বিরাতে কখনো বাসা থেকে বের হলে, যেমন আপনি অবশ্যই শো করে যেতে অনেক সময় লেট নাইট হয়, কেউ প্রশ্ন করবে না যে এই মেয়েটা কোত্থেকে আসছে, এত রাতে কেন আসবে। এই যে বিষয়গুলা, এগুলা আমরা পাবো আমাদের কল্পনার মধ্যেই। তো আমরা দেখি, প্রত্যেক সময় দেখি যে সুন্দর একটা দেশ, করাপ্টেড না। এই জিনিসগুলো আমরা তাদের মাধ্যমেই পাবো। তারা যেটা করছে, আমার মনে হচ্ছে যে আমাদের চোখে আমরা যেটা কল্পনা করছি, তারা আমাদের সেই কল্পনাটাকেই বাস্তবে রূপ দিচ্ছে। আমার ক্ষেত্রে যেরকম নদী আপু আমি বলবো যে আমি অনেক সময় হয়তো আমি অনেক ভয় পাই, যেটা জেনজি মানে এই তরুণদের মধ্যে যেটা আমি দেখলাম সাহসটা, আমার মনে হয় আমার ভিতর এতখানি সাহস নেই। আপনাদের কি এরকম মনে হয় যে হ্যাঁ আমি হয়তো কল্পনাই এরকম কিছু দেখেছি যে পরিচ্ছন্নভাবে অন্যরকম একটা দেশ যেখানে হয়তো আরো তরুণরা আসবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তরুণদেরকে আমরা অনেক সময় আন্ডারস্টিমেট করেছি যে ওরা কিছু বুঝেই না, মনে হয় জাস্ট টিকটক করে। হ্যাঁ, কিন্তু তারা যে এত স্ট্রং হয়ে আমাদেরকে যে একটা নতুন ধরনের পথে নিয়ে যেতে পারে, এটা কি কখনো চিন্তা করেছেন? নদী আপু আপনি বলেন কেমন লাগে, মানে আপনার কি বক্তব্য এখানে? না, ওরা যেই কাজগুলো করেছে, মানে তাদের ভিতর থেকে যে ইন্সপিরেশন জেগেছে দেশের জন্য একটা কিছু করবে, এটা কিন্তু মানে অনেকেরই ভিতর থেকে আসেনি। মানে বাচ্চাদেরও দেখেছি আমি, যখনই ভিডিও দেখতাম আন্দোলনের ভিডিওগুলো, তখন আর কি বাচ্চারা অনেক কিছু মানে যা আমরাও পারছি না আমাদের জায়গা থেকে। এই তো আসলে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আমি এসে রূপাপুর কাছ থেকে শুনবো আসলে যে আপনার এই বিষয়ে আরো আমরা জানতে চাই। দর্শক, আমরা চমৎকার তরুণদের কথা বলছিলাম আজকে, তরুণদের চোখ দিয়ে আমরা দেখতে চাচ্ছি তারা কিভাবে করে চিন্তা করে। কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আমরা আড্ডা দিচ্ছিলাম তরুণদের সিদ্ধান্ত গ্রহণ এবং আমরা সেটার বর্ষবর্তী হয়ে কিভাবে করে সিদ্ধান্তটা নেই এবং সেই সিদ্ধান্তটাকেই অটুট রাখি, সেগুলো নিয়ে আমরা সুন্দর আড্ডা দিচ্ছিলাম। এবং আমি চলে যাবো আমার অতিথিদের কাছে। তবে আমাদের কাছে যেহেতু নদী আপু আছে, সুন্দর একটা চমৎকার গলা, আপনার এত সুন্দর মিষ্টি গলা দিয়ে আমাদের গান শোনাচ্ছিলেন, আমরা এখন আবার আপনার কাছে একটা আগে গান শুনতে চাচ্ছি, তারপর আবার আমরা আমাদের আড্ডায় ফেরত যাবো। হ্যাঁ, শিওর। দর্শকদের জন্য একটি গান করছি, সিনেমার একটি গান করছি। যেহেতু একটা সময় আমাদের জনপ্রিয় সালমান শাহ, ওনার মুভি খুব পছন্দ ছিল সবার, করছি প্লিজ। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, চিরবে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারই হয়ে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। কি সুন্দর গানটা, যেমন সুন্দর আপনি গেয়েছেনও এত সুন্দর করে। থ্যাংক ইউ সো মাচ নদী আপু। এই গানটা মনে হচ্ছে আমরা অনেক ছোট ছিলাম এই গানটা যখন আমরা শুনেছিলাম, এটা মনে হয় চিরসবুজ একটা গান, তাই না? সব সময় এই গানটা শুনলেই কেমন যেন একটা গুজবাম আসে। রূপা আপু, আপনি বলছিলেন যে জেনজির কথা, হ্যাঁ, যে এই জেনারেশনের মধ্যে থেকে যে তারা কিভাবে করে দেখে, এবং আমার মনে হয় যেটা ওরা আসলে অত বেশি কি পিছনেরটা অত কিছু কি চিন্তা করে, মানে এত ভয়, আমরা যেরকম যতখানি ভয় পাই, বিকজ আমরা এমন একটা মিডল গ্রাউন্ডে আমাদের জেনারেশনটা, আমরা উপরেরটাও যতখানি দেখি সামনেরটাও ততখানি দেখি, মাঝখানে পড়াতে বোধহয় দুই দিক থেকে টানা পেয়ে আমরা অত বেশি আগাতে পারি না।
কিন্তু ওরা আসলে এত বেশি বাধার কথা চিন্তাই করে না মনে হয়, তাই না? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছেও সেম মনে হয়, কারণ যদি ওরা ভয় পেত তাহলে আমার মনে হয় এখন আমরা যে বাংলাদেশটা পাচ্ছি সেটা তো পেতাম না। আবু সাইদ কিন্তু শহীদ হতো না, আরও কত ভাই বোন আমাদের শহীদ হয়েছে সেটা হতো না। এবং আপনি দেখবেন যে এই যে এখন প্রতি রাতে কিন্তু ডাকাত পড়ছে বিভিন্ন এরিয়াতে, ওদের কিন্তু কোনো ভয় নেই, ওরা কিন্তু ঠিকই লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, পেট্রোলিং করছে, এক্স্যাক্টলি, যাতে সবাই শান্তিতে একটু থাকতে পারে। প্লাস ওরা মানে খুব সিরিয়াসলি জিনিসটা দেখছে, মানে এমন না যে মানে আগে যেটা মানুষ ভাবতো যে জেনারেশন কি করবে, কিভাবে ছোট মানুষ, বাট ওরাই কিন্তু এখন সব কন্ট্রোল করছে আসলে। সো ডেফিনেটলি মানে ওদের যে সাহস ওইটা আমাদের নেই, যেটা সত্যি কথা। ওদের ওই যে বুক পেতে দেওয়ার যে সাহস, এটা আমার মনে হয় না আমাদের আছে। এটা কথা বললে মানে গুজবাম্পস হচ্ছে আমার, বাট ওই জিনিসটা পেতে গেলে আমার মনে হয় আরো আমাদের অনেক কিছু শেখার আছে ওদের থেকে, এবং অনেক কিছু জানার আছে। এবং এভাবে যদি ওরা চলতে থাকে আমরা অনেক দূরে গিয়ে দাঁড়াবো আমার মনে হয়। এবং এই জেন জি জেনারেশনটা আসলে সবার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে সব সময়। অবশ্যই অবশ্যই। রোমানা আপু, আপনার কাছে সিদ্ধান্ত গ্রহণ, আমরা যেহেতু সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বলছিলাম যে আপনি মাছ আছে একটা যখন বিজনেসই বলেন, যখন একটা ডিসিশনে আপনি পৌঁছান যেটা করবেন, তখন কি আপনার প্রস অ্যান্ড কনসগুলো তো চিন্তা করেছিলেন অবশ্যই, যে এটা তো লসও হতে পারে এই বিজনেসটা আপনি যখন স্টার্ট করেছিলেন। তো সেই মুহূর্তে কিভাবে আপনি সেই ভয়টাকে দূর করে আপনি আসলেন যে না, রিস্ক নিতেই হবে? আপনি কিভাবে কি রিস্কগুলো নিয়ে আপনি এসেছিলেন আপনার এই বিজনেসটাতে? আমি যে ব্যবসাটা শুরু করেছি, ব্যবসাটা সম্পূর্ণ রিস্কের উপর। অনলাইনে আমি 2020 সালে শুরু করেছি। তো 20 সালে তখন মানুষ মাছ অনলাইনে কিনবে, কারণ আপনারা হয়তো খেয়াল করবেন 18-19 এই 16 থেকে 18-19 এই সনগুলা ছিল বাংলাদেশের ই কমার্সের খুবই বাজে একটা সময়, কলঙ্কিত সময় বলা যায়। কারণ মানুষ অনলাইনে যদি 5,000 টাকা শাড়ি অর্ডার করেছে, ছবি দেখে পাঠিয়ে দিয়েছে 500 টাকা দামের শাড়ি। হ্যাঁ, এই অহরহ এই ঘটনাগুলো ছিল, যার কারণে অনলাইনে মাছ কিনবে মানুষ, যেটা পচা একটা জিনিস। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়, ট্রাস্ট আসবে না। হ্যাঁ, তারপর মাছ হলো মানুষের কেনার সময় একটা ইমোশন কাজ করে, চোখের ভালো লাগা কাজ করে। আপনি বাজারে যাবেন, মাছটা দেখবেন, পছন্দ হবে, অনেক কিছু দেখে তারপর কিনবেন। তো সেই জন্য প্রথমে তো আমার হাজবেন্ডই বলেছে, তুমি মাছের ব্যবসা বন্ধ করে এটা চিন্তা না করে শাড়ির ব্যবসা করো, আমি ইনভেস্ট করি। আমি বলছি না, আমি মাছের কথা চিন্তা করেছি, মাছই বিক্রি করব। তো আমি আমার প্রতিবন্ধকতা যেটা ওরা আমাকে বলছিল যে ঝুঁকিটা, মাছ মানুষ অনলাইনে কেন কিনবে, আমি সেটাকে ওভারকাম করার জন্য আমি মাছটাকে প্রসেস করে দেওয়ার চিন্তা করেছি। যে মানুষ ঢাকা সিটিতে মানুষ ম্যাক্সিমাম হাউসওয়াইফ থাকে না, তারা থাকে যে জব করে, জব হোল্ডার। তো তাদের যে সময়টা, এই সময়টা তারা আসলে বাসায় বসে মাছ কাটার মতো সময় না। সে যে 1 ঘন্টা ধরে মাছ কাটবে, 1 ঘন্টা সে কিন্তু অফিসে বসে কম্পিউটার টিপবে। যার কারণে মাছ কাটা ধোয়ার জন্য প্রসেস করে দেওয়ার চিন্তা করলাম, এবং আমার প্রথম 3 দিনে আমি মাছের অর্ডার পেয়েছি। বাহ, প্রথম 3 দিনে? প্রথম 3 দিনে। প্রথমে পরিচিত সবাইকে জানিয়েছেন যে আমি এরকম? না, আমার একদম অপরিচিত থেকেই অর্ডার এসেছে। পরিচিতরা প্রথমে খুবই মানে নেতিবাচক কথা বলেছে যে মাছওয়ালি, দুনিয়াতে এত কিছু থাকতে মাছ কেন বিক্রি করব, মানুষ কি বলবে। মানুষের আছে না, মাছ নিয়ে কিন্তু মানুষের অনেক নেগেটিভ কথা আসে। ঠাট্টা আর কি করে অনেকে আমাকে জাল্লা বলেছে। তো আমি কিন্তু বুঝতে পেরেছি, কিন্তু যারা বলেছে আমি কিন্তু তাদের কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়েছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কারণ আমি পরবর্তীতে তারাই আমার ক্রেতা হয়েছে, আমি তাদেরকে আমার ক্রেতা করতে পেরেছি, এবং তারা এখন নিজেরা অন্যদের কাছে অ্যাপ্রিশিয়েট করে যে ও খুব ভালো মাছ দেয়, সুন্দর একটা ব্যবসা করতেছে। এটাই মানে ওই ডিসিশন নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সাহসটা একবার করে ফেললে তখন কিন্তু আসলে চলে যাওয়াই যায়, তাই না? সুন্দর কথা। নদী আপু, আপনার ক্ষেত্রে বলেন, আপনার ক্ষেত্রে যখন কোনো ডিসিশন নেন, হ্যাঁ, সবসময় কি রিস্কগুলো চিন্তা করে এরকম কখনো হয়েছে যে পিছিয়ে গেছেন, যে না এটা করা আসলে অনেক রিস্কি হয়ে যাবে, এরকম কখনো জীবনে হয়েছে? কখনো রিস্ক নিয়েছেন কোনো কিছুতে? রিস্ক নিয়েছি বলতে না, আমি রিস্ক কখনো নিইনি।
আপনি সবসময় সেফ প্লে করেন। হ্যাঁ, সেফ প্লে করি। কারণ একটা জিনিস কি, মানে হুটহাট করে ডিসিশন নিলে ওটা ঠিক হয় না আসলে, সব সময় যে ঠিক হবে তা তো না। আমি একটু সবকিছু থেকে আর কি ঝামেলার মধ্যে যেতেই পছন্দ করি না। না, অনেকেই এরকম থাকে, এটাও মানে এটাও এক আমার ধরনের সবকিছু বুদ্ধিমানের লিমিটেড, লক্ষণ। সব ক্ষেত্রে, জীবনের সব সব কিছু ক্ষেত্রেই। আচ্ছা, রূপাপুর ক্ষেত্রে কি আপনিও কি সবসময় একটু সেফ থাকারই চেষ্টা করেন? আমি সেফ প্লে করতে পারি না, কারণ হলো আমার যে বিজনেসের প্যাটার্নটা পুরোটাই কিন্তু একটা মানে রিস্ক, কারণ পিরিয়ড ট্যাবু এখনো। সো এটা নিয়ে অ্যাওয়ারনেস ছড়ানো, এটা নিয়ে কথা বলা। বাসা থেকে আপনাকে কখনো শোনায়নি যে এত কিছু থাকতে তুমি পিরিয়ড নিয়ে কেন বিজনেস স্টার্ট করতে চাচ্ছ, মানুষজন কি বলবে, তোমার লজ্জা লাগে না, এরকম কিছু? না, এটা মেইনলি বাসা থেকে বলিনি, বাট এমনিতে আশেপাশ থেকে অনেকে বলেছে যে এটা একটা লজ্জার বিষয়, পিরিয়ড আন্ডারওয়্যার, মানে এটা একটা প্রাইভেট জিনিস, এটা পাবলিকলি এনে। এবং আমি এটা বলবো যে আমার বাসা থেকে আমার বাবা, মা, বোন, আমার হাজবেন্ড, স্পেশালি আমার বাবা, আমি এখন যেখানে বসে আছি এটা টোটাল ক্রেডিট আমার বাবার, কারণ উনি সবসময় আমাকে ইন্সপায়ার করেছে সব কিছুতে। এবং আশেপাশের যে মানুষরা ছিল যারা এই আপুর মতো আমি বলবো যারা ক্রিটিসাইজ করেছে তারাই কিন্তু নিচ্ছে। এবং আমি একটা জিনিস অ্যাড করব, আমি জানি না এটা রেলেভেন্ট কিনা, বাট আমরা দেখি ফেসবুকে অনেক ইনফ্লুয়েন্সার্স, রাইট? ইয়েস। এদের কিন্তু দুইটা সাইড, মানে এরা কিন্তু সামনে বলছে যে হ্যাঁ আমরা মেয়েদেরকে নিয়ে কথা বলা উচিত, এটা করা উচিত, বাট যখন আমরা বিজনেস প্রপোজাল ওনাদেরকে অ্যাপ্রোচ করেছি যে এটা নিয়ে অ্যাওয়ারনেস ছড়ানো, তারা কিন্তু এটা ডিনাই করেছে, সবাই না, কয়েকজন। কেন ডিনাই করে? বিকজ এটা মানুষ কিভাবে দেখবে, মানুষ কিভাবে নিবে। সো এই যে দুইটা ফেস, মানুষজন বাজে কমেন্ট করতে পারে, এই ধরনের কথা তারাও বলেছে। হ্যাঁ, বাট ওখান থেকে দুইজন, আমি নাম বলছি না, ওনারা কিন্তু আমার থেকে পারচেজ করেছে। ওকে। সো আমি বলবো যে ডেফিনেটলি তারা হয়তো শুনেছে কোথাও থেকে যে প্রোডাক্টটা ভালো, ওয়ার্ড অফ মাউথ যেটা। তো এই যে এই জিনিসগুলো, এটা আসলে রিস্ক না নিলে কেউ বুঝতে পারবে না যে আসলে অ্যাচিভমেন্ট আছে কিনা। আপনার ধারণা এটা কি শিক্ষার অভাব এখনো আমাদের মানুষজনের, যে অ্যাওয়ারনেস এবং খোলাখুলি মুখে কথা বলা, যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলা, এই অ্যাওয়ারনেসের এখনো অভাব আছে? অনেক অভাব আছে, কারণ এখন যদিও আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে, যেমন আগে বাবা মেয়েকে কিন্তু কিনে দিতে পারতো না, বা মেয়েরা বাবার সাথে শেয়ার করতে পারতো না, এখন কিন্তু ভাই বোনকে কিনে দিচ্ছে, বাবা মেয়েকে কিনে দিচ্ছে, আস্তে আস্তে এটা হচ্ছে। বাট স্টিল এখনো এটা ট্যাবু, এখনো এটা নিয়ে কেউ কথা বলতে চায় না, এবং কথা বললে ভাবে যে এটা একটা লজ্জা, এটা একটু, বাট কথা না বললে মানুষ কিভাবে বুঝতে পারবে যে আসলে কি করা উচিত, কি করা উচিত না। কিন্তু আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত বেশি বেশি। অবশ্যই কথা বলা উচিত। এবং এরকমও হয়েছে একটা মেয়ে দোকানে গিয়ে এটা কিনতেও লজ্জা পেত, কাউকে দিয়ে পাঠাতে হবে, কি করবে, এই জিনিসগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, জি। আই হোপ এখন হয়তো সেই জিনিসগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে। এবং আমাদের যে লিকেজের যে মেইন কনসার্নটা, আপনি দেখবেন যে যখন একটা মেয়ের লিকেজ হচ্ছে, অনেক ছেলেরা কিন্তু টিজ করছে। হ্যাঁ, আমাদের এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস। আপনাদেরকে টিজ করেছে এরকম অনেক ছেলে ফেসবুক পেজে? হ্যাঁ, অনেক অপ্রীতিকর কথা লিখেছে। হ্যাঁ, আপনি সেখানে কি একদম রিপ্লাই দেন? ভালো মতো আমি সব ডিলিট করি না কখনো কমেন্ট, আমি সব রিপ্লাই করি, কারণ ওদের এটা তো কোনো মানে হচ্ছে না, মানে কোনো নোংরামি কিছু হচ্ছে না। ওরা অনেকে যেমন কমেন্ট করে যে আর কি দেখবো, মানে এখানে এটা বলা আমি কোনো রেলেভেন্সি পাই না, কারণ এটা না জানালে মানুষ জানবে কি করে? তোমারও তো ঘরে মা বোন আছে, ওনারাও দেখো সাফার করছে, তো তুমি জানাও তাদেরকে এইসব উল্টাপাল্টা কমেন্ট না করে। তো আমার মনে হয় এটা আরো অনেক বেশি অ্যাওয়ারনেস ছড়ানোর ব্যাপার আছে, এবং মানুষের উচিত কথা বলা বিষয়গুলো নিয়ে। অবশ্যই অবশ্যই, আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এবং এটা অবশ্যই আরো প্রমোট করা দরকার। দর্শক, আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে। আমরা দেখতে পাচ্ছি জুমে আমাদের আপুরা অলরেডি জয়েন করেছেন। আমরা এখনই জুমে ফেরত যাব আমাদের আপুদের কাছে একটা ব্রেক থেকে এসে। সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আজকে আড্ডা দিচ্ছি সিদ্ধান্ত গ্রহণ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং খুব সুন্দর করে আমরা কিভাবে করে লাইফের ডিসিশনগুলো নিই, এবং সেটার প্রস অ্যান্ড কনস, অ্যান্ড কীভাবে করে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, এবং সেটা অলসো আমরা যে তরুণদের দৃষ্টিভঙ্গি দিয়েও যে দেখি, সব কিছু নিয়েই আমরা আজকে আড্ডা দিচ্ছি। এবং আপনারা আমাদের সাথে সরাসরি সংযোগ হতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আপুরাও জয়েন করে ফেলেছেন। আমি দেখতে পাচ্ছি মিষ্টি আপু এসেছেন, সোনিয়া
সোনিয়া আপু, রুমা আপু, রেবেকা আপু, তন্দ্রা আপু সবাই জয়েন করেছেন। আমি একটু মিষ্টি আপুর কাছে কথা বলবো। মিষ্টি আপু একটু আনমিউট করবেন। কেমন আছেন? জি আপু, আসসালামু আলাইকুম। জি, ভালো আছি, ওয়ালাইকুম আপনি ভালো সালাম আছেন আপু। তো? হ্যাঁ, আমরা ভালো আছি, আমি ভালো আছি, সবাই ভালো আছি। মিষ্টি আপু, আমরা আজকে কথা বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন যখন লাইফে নেওয়া হয়, হ্যাঁ, সো সিদ্ধান্ত গ্রহণ। তো আপনার জীবনে সিদ্ধান্ত গ্রহণগুলো যখন নেন তখন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হলে কিভাবে ভয়টাকে দূর করেন, কিভাবে করে কার কথা ভাবেন কিংবা অতিক্রম করেন সেটা একটু বলেন। আপু, আপনাদের আলোচনার প্রথম থেকেই আমি ছিলাম। এই কথার মধ্যে আপনারা জেনারেশন জি নিয়ে কথা বলেছেন। জি, আমি তাদের মতো হতে চাই। রবীন্দ্রনাথের ভাষায়, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলবো কি সাথে, আমরা যা খুশি তাই করি তখন। তো আমি এভাবে আমার ডিসিশন মতো আমি চলতে চাই, এবং সেটা যদি ভালো হয় নিশ্চয়ই আমরা জয় করব। জেনারেশন জি যেভাবে আমাদের দেখিয়ে আপনার মতো করে যেন সবাই আমরা আসলে চিন্তা করতে পারি, এরকম উদ্যম এবং প্রফুল্ল চিত্তে। অনেক সময় দেখা যায় ভয় পেয়ে যায়। সোনিয়া আপু, আপনার কাছে কেমন লাগছে যে মিষ্টি আপু এত সুন্দর করে যে বললো, হ্যাঁ, আমরা সবাই যে তরুণদের উদ্যমে, কিন্তু উনিও কিন্তু তরুণ, একদম তরুণ ব্লাডেই কিন্তু কথা বলছে। তো সোনিয়া আপু, আপনি কি বলবেন? আপনিও কিভাবে করে এই উদ্যম নিয়ে যান? শুভ সন্ধ্যা সবাইকে। জি, শুভ সন্ধ্যা। অভিনন্দন রুমানা, তোমায় এখানে দেখে অনেক ভালো লাগলো। আজকে একটা পোস্ট দেখছিলাম তোমার। যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা আপু যে বললো, আপুর কথাটা অনেক ভালো লাগছে যে আপু আসলে মানে বয়স হয়ে গেলে যে আমরা বৃদ্ধ হয়ে যাবে এরকম না। আমাদের মন যদি তরুণ থাকে আমরা আসলেই তরুণ। হ্যাঁ, আর জীবনে সিদ্ধান্ত নিতে হবে, আর সিদ্ধান্ত অটল থাকতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম আবার একটু পরে সিদ্ধান্ত ভেঙে ফেললাম, এরকম করলে হবে না। আমাদের যে সিদ্ধান্ত আমরা নিব সেটা বুঝে শুনে ভেবে নিতে হবে। আর এটাই অ্যাকচুয়ালি জীবনে কত বাধা, কত বিপত্তি আসে, আর এই বাধা বিপত্তি অতিক্রম আমাদেরই করতে হবে। সেটা চিন্তা ভাবনা ভেবে চিন্তেই করতে হবে। যেমন আমি নিজেও একজন বিজনেসম্যান, বাট আমি যখন বিজনেস করি, আমার যেমন রোমান আপা যে বললো যে সে মাছ নিয়ে কাজ করে, তাকে জাল্লা বলতো, তা আমাকেও এখনো অনেক মানুষ পিঠাওয়ালি বলে। কিন্তু ওই যে পিঠাওয়ালি বলে বলে রাস্তায় পিঠা বিক্রি করে, আমিও সেই রকম পিঠা বিক্রি করি। আমি ওটা ভেবে ভেবে আমি যে কাজ করছি সেখান থেকে আমি পিছপা হয়ে আসবো। ওইরকম মেন্টালিটি নিয়ে যদি চলতাম তাহলে অনেক আগে ঝরে যেতাম। মানে ওইরকম মেন্টালিটি নিয়ে আমি কখনোই চলি নাই। আমাকে পিঠাওয়ালি বলুক আর যাই বলুক না কেন, আমি আমার উদ্যমে আমি এগিয়ে যাচ্ছি, এটাই। আর এই প্রজন্ম ছেলে মেয়েরা সবাই তো দেখিয়ে দিল যে কিভাবে কি করতে হয়, সেখান থেকে আমাদের সবার আসলে শিক্ষা নেওয়া উচিত। অবশ্যই অবশ্যই। সোনিয়া আপু, হাসিনা আপুর কাছে চলে যাব। হাসিনা আপু, এই যে এই প্রজন্মর কাছে থেকে আপনি ইতিবাচক দিকগুলো কি শিখলেন? আমরা সবাই আসলে শিখলাম, আপনি কি শিখলেন হাসিনা আপু? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ। আজকে দেশ স্বাধীন, তো আমি একটু মনের কথা বলি, একটু চাপানো কথা আছে, আরেকদিন বলতে চাইছিলাম কিন্তু পরিস্থিতির জন্য বলি নাই। তা যাই হোক, এই যে নতুন প্রজন্ম, এই তিনজনের কাছ থেকে দেখলাম, একদিন রাতে হচ্ছে হঠাৎ করে আমার ছোট মেয়ে বাসায় আসছে, কিন্তু পরের দিন আবার ঢাকা চলে যাবে। আমি বলতেছি ঢাকার পরিস্থিতি এত খারাপ, কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ ও বাসায়, ওইখানে যদি স্ট্যান্ড বাই থাকতো সেটা আলাদা বিষয়। পরে হচ্ছে রাত্রে খুঁজিয়া টুজিয়া ও পতাকা বের করছে। আমি বলতেছি কি ব্যাপার, এই পতাকাটা কেন বের করছো, কি করবা তুমি এটা দিয়ে? আমার বাসার জাতীয় পতাকাটা আমাদের বাসায় আছে কয়েকটা পতাকাই, তো বলতেছি কি করবো, আমি ঢাকায় যাব। কেন? যে আমার সব ভাই বোনেরা এরকম যুদ্ধ করতেছে, এরা মরতেছে, এরা এই করতেছে সেই করতেছে, আমার ক্লাসমেটরা, আমার যাইতে হবে, বাসায় থাকলে বসে থাকলে চলবে না। আমি তো একটু অবাক হয়ে গেছি, একটু ভয়ও পাচ্ছি। কি বলে রে, এমনি বাসায় আর ওইখানে স্ট্যান্ড বাই থাকলে সেটা আলাদা বিষয়, ও যাবে এই সকালে। ছেলেরা বললাম, ছেলে বলতেছে কি, হ্যাঁ লামিয়া ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওইখানে ছেলেমেয়েরা সব এরকম করতেছে, ওর তো যাওয়া উচিত। আল্লাহ, বড় মেয়েকে ফোন দিলাম, ভিডিও কল দিলাম, ভাই হ্যাঁ আমিও তো যাইতাম, ও থাকলে, ও চলে আসুক, ও বাসায় থাকবে কেন, ওর যাওয়া উচিত। আমি আর কোনো কথা না, একদম চুপ হয়ে গেছি। গেল, ওরা সব গেল। যাই হোক, এর মধ্যে ছেলেও গেছে মাশাআল্লাহ নরসিংদী 2 দিন। এরপরে ওরা লং মার্চে আবার ভোরবেলা চলে যাবে। ওই দিন আল্লাহর কি কুদরত, আমার 16ই ডিসেম্বর ছুটি পাই না, 1 মার্চ ছুটি পাই না। ওই দিন আমার অফিস বন্ধ দিছে, দেশের পরিস্থিতির জন্য যে কি হয় না হয়। ওরা না সকালবেলা চলে যাচ্ছে। বলতেছি কি ব্যাপার? ওরা রাতে নাকি প্ল্যান করছে সবাই মিলে, কিন্তু আমাকে বলে নাই যে আমি এরকম টেনশন করবো, ভয় পাচ্ছি, যাবে এরকম পরিস্থিতি।
ওরা ঠিক বাবা 2 ছেলে মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে ভোরবেলা। আমি কোনোভাবেই ওদের আর রাখতে পারতেছি না। মনের মধ্যে কিন্তু দেওয়ার খুব ইচ্ছা, কিন্তু খালি ভয় কাজ করতেছে, কি হয় এইভাবে মানুষগুলো গুলি করতেছে, মারতেছে। আর যেই পোস্ট করতেছি, যে শেয়ার করতেছি, অলরেডি আমার থানায় একটা লিস্ট চলে গেছে, আমার পলাশ থানায়, আমার যে সংগঠন থেকে আমি পোস্ট গুলা করছি। এটা আমি গোপন ভাবে জানতেও পারছি দুজনের কাছ থেকে, যে আপা 1 নাম্বার আপনার নামটা এই সংগঠন থেকে একটা লিস্ট হয়েছে, ওখানে আপনার নামটাও চলে গেছে, কিন্তু আপনার যদি সেফ মনে না করেন এই পোস্ট গুলো সব ডিলিট করে দেন। তা আমি কি করলাম, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, ছেলের ভয়ে না আমি ওই সংগঠন থেকে কিছু পোস্ট ডিলিটও করে দিচ্ছি। তো যাই হোক, কিন্তু মনে মনে খুব কষ্ট লাগছে, এত কষ্ট করে লিখে লিখে সুন্দর করে পোস্ট গুলা করছি, কিছু পোস্ট শেয়ার করছি। তো ওরা লং মার্চে গেল, আমি তো খুব টেনশন, 5 জনকে ফোন দিচ্ছি, একজনকেও পাচ্ছি না। পরে এক সময় ওরা ফোন ধরলো, রিসিভ করলো। আমি কিন্তু সারাদিন মানে কি বলবো, না খাওয়া, না ঘুম, না বসা। আমার বলতেছে তোমার আজকে অফিস কেন ছুটি দিল, অফিস আজকে বন্ধ থাকা দরকার ছিল তোমার, সকালে যখন যাইতে না করছি তখন, বুঝছো। তো যাই হোক, ওরা গেল, সে গণভবন থেকে হচ্ছে সবাই ওখান থেকে আমার ফোন দিল যে আম্মু হ্যাঁ আমরা এখানে আসছি, ওখান থেকে ভালো আছি, দেশ স্বাধীন হয়েছে, খুব ভালো খবর। এই যে ওরা আসলে মানে কি যে দেখায় দিল, এখনো দেখাচ্ছে। কিন্তু ওরা ছিল ঢাকায় 2 দিন, ওই যে রাস্তা পরিষ্কার এই সেই এগুলো আজকে আসলো, আমার ছোট মেয়ে আর ছেলে ঢাকা থেকে বাসায়। তো ওরা সব জায়গায় মোটামুটি অ্যাটেন্ড ছিল, টুকটাক যতটুকু সম্ভব করছে। এবং স্টুডেন্টদের এই কাজগুলো তো আমি অনেক শেয়ার করছি, পোস্ট করছি, ওদেরকে শ্রদ্ধা সেলুট জানিয়ে এত ভালো লাগছে। আর সেই কথাটা বারবার মনে হয়, সবাই বলে না যে এরা ফার্মের মুরগি, ওরা কিছু করতে পারে না, ওরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এই কথাগুলো না বারবার কানে বাজে। আসলেও কিন্তু বলি, আমরা বলছি, আমার বাসায় আমি বলছি আমার ছেলেকে মেয়েকে, বুঝছো। তো এরা আসলে যা দেখাই দিলে একদম মাইল ফলক হয়ে আজীবন থাকবে। এটা আসলে হাসিনা আপু সত্যি কথা, খুবই সত্যি কথা। রুমা আপুর কাছে ধন্যবাদ হাসিনা আপু। রুমা আপু, আমরা কথা বলছিলাম যে এই যে সিদ্ধান্ত গ্রহণ, তো আপনার জীবনে যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেন, সেটা কি হুটহাট করে নিয়ে নেন, নাকি অনেক দূর চিন্তা করে আবার কিছু দূর পিছিয়ে যান আবার নেন, মানে কোন ভাবে আপনার সিদ্ধান্তগুলো নেওয়া হয়? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি বাহিরে ছোট করে বলি, কিছু কিছু ডিসিশন হুটহাট করে নিই, মানে যখন মনে হয়েছে বাহিরে যাব, খেতে যাব বা বেড়াইতে যাবো, এটা হুট করে নিই। আবার যখন কোনো একটা মানে খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, ওটা একটু আমার হাজবেন্ড আর আমি ভেবে চিন্তেই নিই, যেটা করা যাবে কি যাবে না। ফ্যামিলির যারা গার্জেন আছে তার সাথে একটু বুঝে নিই, কারণ আমাদের তো এখন এত পরিপূর্ণ হই নাই, বড়দের সাথে বুঝে তারপরে ডিসিশন নিই। কিন্তু যেগুলো একদম মানে যে কোনো কাজ, এখন খাবো বা এখন বাহিরে যাবো, তো যাবো, রাত 10টা বাজুক সেটা 11টা বাজুক, যে এখন যাবো এই কাজ করবো তো করবো। মানে আমার যখন এই যে এখানে মিছিল হয়, বাবা বলতেছি চলো যাই, আমার তো খুব ভালো লাগতেছে, মিছিলে যাই। বলছে এই তুমি কি তোমার জায়গায় থাকো যে তুমি মিছিলে যাবা, তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমার যে পুলিশ ধরে নিয়ে যাক, আমাকে নিয়ে যাবে। আমার মেয়ে তো মিছিল দেখে সারাক্ষণ বলে যে আমরা জিতবো। ও তো আর বুঝে নাই যে কি, ও শুধু টিভিতে মিছিল দেখার বলে যে মা আমরা জিতবো আমরা জিতবো, মানে ও শুধু লাফায়, মিছিল দেখে আর লাফায়। তো মানে ডিসিশন গুলো মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, এটা আমার মনে হয় সবার ভেবে চিন্তে নেওয়া উচিত। আর জীবনে যেগুলো সুন্দর মুহূর্ত বা স্বামী স্ত্রী বা ফ্যামিলি নিয়ে কি করব না করব, এটা হুটহাট নেওয়াই ভালো, এটা ভেবে চিন্তে করার দরকার নেই। এটা আমার অভিমত। খুব সুন্দর রুমা আপু, খুব সুন্দর। তন্দ্রা আপুর কাছে চলে যাবে। তন্দ্রা আপু, আপনি কি বলবেন, এই যে হুটহাট করে স্বামী স্ত্রী ডিসিশনটা হুটহাট করে নিয়ে যাওয়া যায়, নাকি আপনার ক্ষেত্রে কি করেন যে অনেকখানি চিন্তা করেন, অনেক দিন ধরে প্ল্যান করে তারপর করেন, কি করেন রুমা আপু? সরি তন্দ্রা আপু। হ্যাঁ জি। সিদ্ধান্তের ব্যাপারে আপনি একটা বড় সিদ্ধান্ত হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে এবং রাষ্ট্রের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জন্য কিছু কিছু সিদ্ধান্ত আছে যেগুলো আপু আগে যে ভেবে এবং গণতান্ত্রিক উপায়ে নিতে হয়, আর কিছু কিছু সিদ্ধান্ত থাকে যে ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি নিজের ক্ষেত্রে এটা করি, আমি কোনো একটা কিছু কিনবো, বড় কিছু নিজের মনে হয়েছে, তা আমি এটা দশটার কাছে চাই, দোয়া করি প্রথমে যে আমি এটা খুব চাই, তো এটার জন্য তোমার সহযোগিতা লাগবে। তারপরে পরিবারে স্বামী সন্তানদের কাছে প্রকাশ করি, বলি যে আমি এটা মনে মনে চিন্তা করেছি, এটা আমি করতে চাই। তো পরিবারের সবাই ভালোগুলো মন্দ দিকগুলো বলে তখন আমি কি করি, একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই। এবং ওই সিদ্ধান্ত যেটা আমি নিই, এটা আমি দেখেছি পারিবারিক জীবনের জন্য খুব ভালো হয়। আর কিছু সিদ্ধান্ত আপু যেটা ছোটখাটো, বেড়াতে যাব, লেডিস ক্লাবে এখন জয়েন করব, এইগুলো ছোট সিদ্ধান্তগুলো নিজের নিজস্ব, নিজের ব্যক্তিগত, এবং এই সিদ্ধান্তগুলো আপু হুটহাট করেই নেই। আর রাষ্ট্রীয় সিদ্ধান্ত আপু সমস্ত শ্রেণী পেশার
বাচ্চা, শিশু, বড় সব পর্যায়ের মানুষকে নিয়েই নেওয়া উচিত, যেটা আমরা এখন সাম্প্রতিক সময় যেটা দেখছি। বাইরে কিন্তু আপু এই বিদ্যালয় থেকে শিশুদেরকে এই চর্চাগুলো করানো হয়। আমি 2 বার ইন্ডিয়া গিয়েছিলাম স্কুল ভিজিটে, ব্রিটিশ কাউন্সিল প্রজেক্টের সাথে লিঙ্কের হিসেবে আমি কাজ করতাম। তো ইউকেতে আমি দেখেছি যে বাচ্চাদেরকে শিক্ষকদের সাথে তাদের যে কোনো মিটিং, বাইরে থেকে কোনো ফরেন ডেলিগেটস এসছে বা যে কোনো বিষয়ে তাদেরকে সম্পৃক্ত করা হয় এবং তাদের মতামত শোনা হয় এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো সিদ্ধান্ত কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য আজকের যে বিষয়টি আপু, এটা অনেক সুন্দর একটি বিষয়, আর সিদ্ধান্ত আসলে আগে পরে ভেবে সবার মতামতের ভিত্তিতেই নেওয়া উচিত আপু। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ধন্যবাদ তন্দ্রা আপু। দর্শক, আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের আপুদের সাথে, একটা ছোট্ট বিরতির সময় এসেছে, এখনই ফিরছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে খুব সুন্দর করে আড্ডা দিচ্ছি, সিদ্ধান্ত গ্রহণ। এবং সেই সিদ্ধান্ত গ্রহণ আমরা কে কিভাবে নেই, এবং আগে দেখা যেত যে অনেক সময় আমরা শুধু নিজেরাই হুট করে নিয়ে নিতাম, কিন্তু আসলে সর্বোপরি সব কিছু নিয়েই আসলে চিন্তা করে নিতে হয়। সেখানে ছোটদেরকেও প্রায়োরিটি দিতে হয়, নিজেদের বয়স এবং বড়দেরকেও প্রায়োরিটি দিতে হয়। তো আমি একটু রুমান আপুর কাছে এই বিষয়ে জানবো যে রুমান আপু, আপনার জীবনের ক্ষেত্রে আপনি এই ডিসিশনগুলো কিভাবে করে নেন? শুধু নিজের সিদ্ধান্তটাকে প্রাধান্য দেন, নাকি ঘরের যে ছোট মানুষটা আছে, হ্যাঁ, তাদেরকেও প্রাধান্যটা দেন? সে আমাদের তো চোখ খুলে গেছে যে আসলে আমরা শুধু আমাদের যে তরুণ প্রজন্ম, হ্যাঁ, তারা শুধু টিকটকার না, তারা আসলে নতুনভাবে দেখেছে। তো আপনি ছোটদেরকে কিভাবে প্রাধান্য দিয়ে ডিসিশনটা নেন? আমার বাসায় ছোট বলতে এখন 2 বছরের আমার ছেলে। ও তো আবার অনেকই ছোট। হ্যাঁ, ওর সিদ্ধান্তকে আবার বেশি প্রায়োরিটি দিতে হয়। আর বাসায় আমাদের যে বিষয়গুলো হয়, ধরেন আমার অনেক কিছু আছে, এটা সিক্রেট হয়ে যাচ্ছে, তবে মেয়েদের জন্য কাজে লাগবে, কারণ আমি এটা সিদ্ধান্ত নিয়েছি মনে মনে আমি এই জিনিসটা কিনবো, আমরা একটা সিক্রেট শুনি, আমাদের যদি কাজে লাগে, জিনিসটা কিনবো, এটা আমার লাগবে বাসায়। হ্যাঁ, তো আমি ডিরেক্টলি আমার হাজবেন্ডকে বলি না যে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আমি ইনি ওর কাছে বলি, বলার পরও যখন বলে না, আমি বললাম যে তুমি বলছো দেখে কিন্তু নিছি, তোমার কথাই কিন্তু নিচ্ছি, নয়তো আমি নিতাম না। আচ্ছা, এবার আপনি এমন ভাবে জিনিসটাকে সাজান যে ডিসিশনটা আসলে উনি নিয়েছে, কিন্তু যখন জিতে যাব তখন বলবো আমি তো তোমাকে গিয়ে আগে বলেছিলাম, আর যদি জিততে না পারি তাহলে তোমার কথাই নিয়েছি, ও যাতে আর আমাকে ব্লেম দিতে না পারে। ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। এমনিতে এটা তো ছোটখাটো ঠুনকো বিষয়, আর বড় যে বিষয়গুলো আসে আসলে আমরা দুজনেই চিন্তা করি, গল্প করি এই বিষয়গুলো নিয়ে, যে এটা ইন ফিউচার কি হবে আমরা এভাবে করলে, বা এখন কোন স্টেজে আছে। তারপর নিজেরা যখন সিদ্ধান্ত নেওয়ার মাঝে থাকি তখন ফ্রেন্ড সার্কেলদের সাথে আবার এটা নিয়ে আলাপ করি যে আমরা এরকম চিন্তা করছি, ওরা বলে, ওদের সাথে এক একজন এক এক মতামত দেয়, সবগুলো নিয়ে বিশ্লেষণ করে যেটাকে রাইট মনে হয় তখন সেটাকেই প্রায়োরিটি দিই। রূপা আপু, আপনার ক্ষেত্রে এটা কি হয়? আবার অনেক সময় হয় না যে আপনি কোনো একটা জিনিস ডিসিশন নিয়েছেন যে আপনি এটা করবেন, সিদ্ধান্ত চূড়ান্ত, অনেকে আবার হয় না তার মধ্যে একটু হস্তক্ষেপ করতে যায়, যেটা না করলেও না, হ্যাঁ, নেতিবাচক ব্যাপারও তো আছে। আপনার ক্ষেত্রে এরকম হয়েছে এবং সেটা কিভাবে হ্যান্ডেল করেন? এটা আসলে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। যেমন অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমি চাচ্ছি এটা, কিন্তু অপরজন হয়তো চাচ্ছে না, তো তখন তাকে আসলে কনভিন্স করতে হয় যে ওইটার প্রস অ্যান্ড কনসগুলো বলতে হয়, এবং এটা অনেক লম্বা একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যায়, কি করব না করব সব কিছু বোঝাতে হয়, এরপরে আর কি ওইটা ম্যাটেরিয়ালাইজ করা হয়। কিন্তু তখন একটু রাগ হয় যে কেন ইন্টারাপ্ট করা হলো, কেন এটা করতে পারলাম না, এই। কিন্তু কখনো সেটা নিয়ে আর কি কঠোর হননি? না না না, আমি কখনো কঠোর হইনি, বাট হ্যাঁ, আমি যে সবসময় সব সিদ্ধান্ত নিচ্ছি সেটাই যে ঠিক সেটা তো না। হতে পারে আমি একটা ডিসিশন নিয়েছি, ফর এক্সাম্পল আমি অনেক সময় অনেক ডিসিশন নেই, তখন আমার হাজব্যান্ড হয়তো আমাকে বলছে যে না, এটা এভাবে না করে অন্যভাবে করো, সেম জিনিস থাক বাট একটু ঘুরিয়ে, তখন হয়তো আমি আমার ডিসিশনটা চেঞ্জ করি, বাট আমি স্টিক থাকি না যে আমাকে এটাই করতে হবে। কারণ হয়তো আমি যেটা একটা জিনিস একভাবে চিন্তা করছি, অপরজন অন্যভাবে চিন্তা করছে, আরো জিনিস নিয়ে চিন্তা করছে,
সো সবকিছু চিন্তা করি আমি আর কি এটা মানে আমি আপনাকে যে জিজ্ঞেস করবো, যেহেতু আপনি রূপা আপু এবং রুবানা আপু দুজনই বিজনেস রান করছেন, হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে আমি জানতে চাবো যে একটা বিজনেস রান করার জন্য সবার আগে যদি আমি বলি 3টা জিনিস মাথায় আগে রাখতে হবে, আপনি সেই 3টা জিনিস কি বলবেন? আমি ফার্স্টে বলবো স্টেবিলিটি, স্টেবল থাকতে হবে। কারণ মানে এটাও করব ওটাও করব সব কিছু চিন্তা করলে আসলে হবে না, স্টেবল থাকতে হবে যে আমি আসলে এটা করতে চাচ্ছি। এবং ওই বিষয়ে সেকেন্ড হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে যে আমার এই ব্যাপারটা আমি করতে চাচ্ছি, ওই বিষয়ে আমার কনফিডেন্স আছে। এবং লাস্টে হচ্ছে ওই যে ডিসিশন, দেন এগেইন এই 3টা মিলে আসলে একটা মানে আপনার সবকিছু থাকলো কিন্তু আপনার ফাইনান্সিয়াল সাপোর্টটা না থাকলে তখন ফাইনান্সিয়াল সাপোর্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় দেখা যায় ফাইনান্সিয়াল সাপোর্ট আছে কিন্তু আমি কি করব সেটা আমি জানি না। সো এই দুইটাও অবশ্যই ইম্পর্টেন্ট, এই দুইটা ইন্টারকানেক্টেড আমি বলবো। কারণ সব সময় ফাইনান্সিয়াল সাপোর্ট থাকলে বুদ্ধি থাকছে না, অনেক সময় বুদ্ধি থাকলে ফাইনান্সিয়াল সাপোর্টটা থাকছে না। সো এই দুইটা আসলে ইন্টারকানেক্টেড আমার কাছে লাগে। সো মানে সব মিলিয়ে আর কি, বিজনেস তো আসলে একদিনে হবে না, অনেক কিছু মিলে মিশে অনেক ডিসিশন নিয়ে অনেক রিস্ক নিয়ে অনেক সময় এটা ফল করবে, অনেক সময় রাইজ করবে। তো ওই জায়গাটা স্টেবল থাকাটা আসলে খুব বেশি জরুরি। অবশ্যই। রুমানা আপু, আপনাকে আমি জিজ্ঞেস করব সেম প্রশ্ন, আরেকটু ঘুরিয়ে বলবো যে আবার অনেক সময় হয় যে আপনি যেরকম আপনার বিজনেসের আপনি ওনার, হ্যাঁ, ছোট করে শুরু করেছেন, এখন মাশাআল্লাহ মোটামুটি বেশ ভালো পরিসরেই আপনি করছেন এবং আরো বড়ভাবে করবেন। তো অনেক সময় দেখা যায় বিজনেস মানুষ কেউ কেউ বলে যে নিজের বিজনেস নিজের মধ্যেই রাখবো, অন্য কোনো পার্টনার কিংবা বাইরের কারোর সাথে সংযুক্ত হব না, লস হলেও আমার লাভ হলেও আমার। আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো কিভাবে করে আপনি দেখেন যে সবসময় নিজের মধ্যেই রাখবেন নাকি ভবিষ্যতে আপনার পরিকল্পনা আছে যে আরো বড় করে আরো মানুষের সাথে একসাথে মিলে আরো বড় করব? আমার ইচ্ছে আছে আমি কয়েকজন মিলে আমার ব্যবসাটাকে, আমি একা যেটা করছি, আমাদের কিন্তু নদীর মাছের চাহিদা অনেক বেশি, মানুষের টাকা আছে কিন্তু টাকা থাকলেও মানুষ যে ফ্রোজেন ফরমালিন ফ্রি তারপর হলো কেমিক্যাল ফ্রি মাছগুলো পাচ্ছে না, একদম নদীর টাটকা মানুষ খাচ্ছে চাষের মাছ। টাকা আছে কিন্তু তার উপায় নেই, বাজারে তো পাওয়া যাচ্ছে না। আর বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটাতে নানান রকম কয়েক ধাপে কেমিক্যাল দেওয়া হয়। তো আমি যেটা করছি, আমি তো একা করছি এখন, তা আমি ধরেন দৈনিক যদি 100 মানুষের চাহিদা নিবাচ্ছি, তো আমার সাথে যদি আরো 4 জন আসে তাহলে আরো 4 জন মানুষ কিন্তু আরো 100 জন মানুষকে এই সার্ভিসটা পৌঁছে দিবে। এতে কিন্তু আমাদের যে চাহিদাটা আছে, চাহিদাটা কিন্তু আস্তে আস্তে পূরণ হবে এবং মানুষ আমাদের দেখা দেখি অনেকে আবার এই ব্যবসা আসবে। এবং আমি চাই যে নদীর মাছ আমরা ঢাকাতে বসে সবাই যেন খেতে পারি। অবশ্যই। আমি আরেকটু জানতে চাই যে নদীর মাছ এবং চাষের মাছ, হ্যাঁ, দুইটার মধ্যে আমাদেরকে একটু পার্থক্যটা ভালো করে বুঝিয়ে বলবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোন চাষের মাছ তো বেশি সহজলভ্য, এখন প্রফিট কোনটাতে বেশি এবং কেন আপনি ওইটা ছেড়ে এটাতে আসলেন, সব কিছু একটু বলবেন। আমি যখন গ্রামে ছিলাম, আমি 2016-তে ঢাকায় আসি পড়াশোনার জন্য। তো আমি বাড়ি থেকে আসার সময় মাছ নিয়ে আসতাম, ঢাকার মাছটা আমি খেতে পারতাম না। আচ্ছা। খেতে না পারার কারণে আমার কাছে চাষের মাছের মধ্যে একটা কেমন ব্যাড স্মেল পেতাম, স্বাদ পেতাম না। তো নদীর মাছের যে স্বাদ সেটা আমি পেতাম না। সেই জন্য আমি নিজের জন্য যখন নিয়ে আসতাম, তখন আসার সময় দেখা গেছে আমার যারা আত্মীয় স্বজন আছে তারা বলতো আমার জন্য 2 কেজি নিয়ে আয়, আমার জন্য 5 কেজি নিয়ে আয়, আমি তাদের জন্য নিয়ে আসতাম। সেই জন্য আমার নদীর মাছটা ঢাকায়, যে আমি যেহেতু চাষের মাছ খেতে পারছি না, মানুষকে কিভাবে খাবে। এবং মানুষের কিন্তু এই দোয়া পাচ্ছি আমি, অবশ্যই। অনেকেই দেখেন বাসায় অসুস্থ মা আছে, শিং মাছ খাবে, দেশি শিং মাছটা লাগবে, তো তারা আমার কাছ থেকে একদম নিশ্চিন্তে নিতে পারছে তার অসুস্থ মায়ের জন্য দেশি শিং মাছ। চাষের মাছে যেমন স্বাদ নেই, তেমন বিভিন্ন কেমিক্যাল দেয়া থাকে, আমি তো আগেই বলেছি, ব্যাড একটা স্মেল থাকে। যারা চাষের মাছ রেগুলার খায় তারা এই তফাৎটা পাবে না, কিন্তু যারা নদীর মাছ খায় তাদের কাছে এটা বিশাল একটা তফাৎ। যেমন আমরা সাগরের ইলিশ মাছ খাই, ঢাকায় কিন্তু একদম ঢাকার মতো ইলিশ মাছ কোথাও সেল হয় না, চাঁদপুর ঘাটের চেয়েও বেশি ঢাকায় ইলিশ মাছ সেল হয়। তার কারণ হলো ঢাকায় গ্রাহক বেশি, ঢাকার মানুষের ইনস্ট্যান্ট টাকা ইনকাম করে, ইনস্ট্যান্ট খরচ করে, গ্রামের মানুষ সেটা করে না। তো মানুষ কিন্তু ঢাকায় বসে চাঁদপুর ইলিশ পাচ্ছে না, পাচ্ছে সাগর ইলিশ। এবং চাঁদপুর মাছঘাট থেকে এখানে 200-300 টাকা বেশি দিয়ে কিনতে হয়। এখন যারা এই
সাগরের ইলিশটা খাচ্ছে তারা জীবনও চাঁদপুরের ইলিশের স্বাদ যে কি সেটা জানে না, যার কারণে তাদের কাছে এটাই টেস্টি মাছ। কিন্তু যে একবার খাবে চাঁদপুরের ইলিশ সে বুঝবে যে আসলে সে এতদিন ইলিশ মাছই খায় নাই। বাহ, আপনার কাছে সবসময় এই নদী, কখনো এরকম হয়নি আপনি কখনো কম্প্রোমাইজ করেন নাই যে আপনার অর্ডার আছে, এখন নদীর মাছটা আপনার কাছে অ্যাভেলেবেল নাই, তো চাষের মাছটা আছে, তো আপনি একদম লয়াল থেকেছেন সবসময়? অবশ্যই আপনি আমি চাষের মাছ বিক্রি করি না, কখনোই না, কখনোই না। খুবই সুন্দর, আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করি। আপনি মাছ নেবেন, প্যাকেট খুলে দেখবেন, দেখে যদি মনে হয় মাছে কোনো প্রবলেম আছে মাছ সাথে সাথে ফেরত দিতে পারবেন। মাছ খাওয়ার পরেও যদি কোনো দিন কোনো কাস্টমার কমপ্লেন করে যে মাছটা তো আপু 4 পিস রান্না করেছি, মাছটা তো টেস্ট পাচ্ছি না, আমি বলবো যে পাঠিয়ে দেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি। আমার যারা কাস্টমার আছে, আমার ব্যবসার শুরু থেকে আমার যে প্রথম কাস্টমার বললাম 3 দিন পরে পেয়েছি, উনি এখন পর্যন্ত আমার কাস্টমার। অসাধারণ, আমিও আপনার কাস্টমার হয়ে গেলাম, ধরে নেন আমিও এখন থেকে মাছ আছে আমার মাছ কিনতে হবে আসলে বাসায়, আমি কিন্তু বাসায় গিয়ে অর্ডার দিচ্ছি। আসলে দর্শক মাছ আছে এবং খুবই সুন্দর, এভাবে করেই আসলে প্রমোট করা উচিত। মাছ আছে, এখান থেকে আমরা একদম সরাসরি নদীর মাছ পাচ্ছি, খুবই ভালো, এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম এবং এভাবে করে আসলে আমরা সবাই করতে পারি। দর্শক একটা ছোট্ট বিরতিতে যাব, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমরা কথা বলছিলাম সিদ্ধান্ত গ্রহণ সেরকম একটা বিষয় নিয়ে। আমরা রোমান আপুর কাছ থেকে শুনছিলাম যে কিভাবে করে মাছের এই বিজনেসটার সাথে লয়ালিটির সাথে উনি চালিয়ে যাচ্ছেন। আমাদের জুমের আপুরা সবাই আছেন, আমি দেখতে পাচ্ছি রুমি আপু, মাহবুবা রুমি আপু আছেন, ওবায়দা আপু আছেন, নার্গিস আপু আছেন, তারপর রেবেকা আজম আপু আছেন। তো আমি একটু রেবেকা আপুর কাছে যাব। রেবেকা আপু একটু আনমিউট করবেন। আমরা আমাদের যে জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিয়ে কথা বলছিলাম এবং সেটার সাথে লয়ালিটির সাথে যে থাকাটা, যেরকম আমাদের এই রোমান আপু এবং রূপা আপু বিজনেসে আছেন, হ্যাঁ, সো লয়ালিটি ধরে যেভাবে করে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আপনি কি বলবেন রেবেকা আপু, অটুট থাকার যে ব্যাপারটা? সর্বপ্রথম দরকার হচ্ছে সততা, তারপরে সিদ্ধান্ত গ্রহণ নিতে হবে সততার সাথে, বিজনেসের ব্যাপারে আমি বলবো। আর আরেকটা জিনিস, এখানে রুমানা যে কথাগুলো বললো, কথাগুলো যদি মানে সবাই শুনে থাকে যারা সোশ্যাল মিডিয়াতে বিজনেস করছে বা অনলাইন বিজনেস করছে, তো তাদের জন্য জিনিসটা ভালো, ধরে রাখতে পারলে ভালো। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সততা দিয়ে সর্বপ্রথম। আমাদের এখন যে সিদ্ধান্তটা চলতেছে, সিদ্ধান্ত 3টা জিনিসের উপর চলে, আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে মন, বুদ্ধি আর ধৈর্য। 3টা জিনিস সর্বপ্রথম আগে ঠিক রাখতে হবে। আর আমি যেটা কালকে দেখলাম, আমার বড় ছেলে ছোট ছেলে কালকে গেল আমাদের মিটু ডিএইচএসে সংগঠনে, ওই যে সব ডাকাত পুলিশের রুমিয়াপা গল্প বলছিল, ওরা সারা রাত করেছে। এই যে বাচ্চাদের একটা উদ্দীপনা, এটা আমার খুব ভালো লাগছে। কালকে আমি ট্রাফিক সিগন্যালে কিছু বাচ্চাদের খাবার দিয়ে আসছি, তারা যে কি তার সাথে একটা জিনিস দিলাম, প্রত্যেকটা জিনিস তারা চিপস দিয়েছিলাম আমি, চিপসের সাথে কিছু আরো কিছু ছিল, সবাই প্রত্যেকটা জিনিস যেভাবে নিয়ে নিয়ে খেলো, খুব ভালো লাগলো। আমার জানের মানে এত সুন্দর একটা তৃপ্তি পেয়েছি যে মনে হচ্ছে ওরা পানি খাচ্ছে না, আমার গলা দিয়ে পানিটা নামতেছে, চিপসটা খাচ্ছে, আমি খাচ্ছি। এই যে এত সুন্দর একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, খুব ভালো লাগছে। এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতেছি আজকের বাচ্চাদের জন্য, এই মানে এই জেনারেশন বাচ্চাদেরকে আমি খুবই স্যালুট দিচ্ছি। আর আমি আমার নিজের সিদ্ধান্তের কথা বলি সংস্কৃতি, সেটা হচ্ছে আমি সিদ্ধান্ত নিই কেমন, সেটা হচ্ছে আমি কোনো কিছু বড় সিদ্ধান্ত নিলে একটু পিছনের নেগেটিভ চিন্তাটা বেশি করি, তারপরে পজিটিভটা করি। নেগেটিভ চিন্তা ধরে লাগাই, তারপর বড় সিদ্ধান্তে যাই। আর যখনই আমি কোনো সিদ্ধান্ত নিই, সর্বপ্রথম দ্রুত সিদ্ধান্ত যেগুলো নিই সেগুলো হচ্ছে আমার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত, যেগুলো আমি নিতে খুব সহজেই পারি। আর যেগুলো নিতে আমার একটু দেরি হয়, সেগুলো আমি নেগেটিভটাকে চিন্তা করি, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করি। সবার ক্ষেত্রে করা উচিত, সিদ্ধান্ত করতে আগে একটু চিন্তা ভাবনা করে করা উচিত। যে কোনো সিদ্ধান্ত ভুল হওয়ার আগে যত সঠিকভাবে হওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ রেবেকা আপু। আসলে নেগেটিভটা চিন্তা করে প্রস্তুত থেকে তারপর আসলে আগানো উচিত। নার্গিস আপুর কাছে যাব। নার্গিস আপু, এক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি কি করেন, যে কোনো ডিসিশন মেকিং এবং যে সব কিছু নিয়ে আমাদের একটু বলবেন। আচ্ছা, বর্তমান পরিস্থিতির কথা নাই বলি, আমি একটা কবিতা পড়ি বর্তমান পরিস্থিতির পড়ি, কাজী নজরুল ইসলামের। জি। খোকার সাথ
কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগিয়ে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন ডেকে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, উষা দিদির উঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো দে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নৈক খোকন ঘুম জাগানো পাখি, ফুলের বনে ফুল ফুটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলি ভালো, বলবো মামা কত খাওয়ার নেই গো সময় আর, তোমার আলো রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার, রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে, উঠবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। ধন্যবাদ। খুব সুন্দর নার্গিস আপু, অনেক অনেক ধন্যবাদ। আমি ওবায়দা আপুকে জিজ্ঞেস করবো, ওবায়দা আপু আপনার কেমন লাগছে এই যে আমরা সুন্দরভাবে ডিসিশন নিচ্ছি এবং সেই ডিসিশন যে অটুট থাকতে হবে, কিভাবে সততার সাথে এগিয়ে যেতে হয় সবকিছু বলবেন ওবায়দা আপু। আসসালামু আলাইকুম, অনেকদিন পর মনে হয় আপনার সাথে দেখা হলো, মানে প্রায় দিনই দিনটাতে ঝামেলা থাকে কিছু আর শরীর খারাপ। আর সিদ্ধান্ত গ্রহণ দুই ধরনের হতে পারে, আমি সম্মিলিত ভাবেই নিই, কারণ একা সিদ্ধান্ত নিতে গেলে দেখেছি আমি যে অনেক সময় ভুল হয়ে গেছে, তখন আমার যে পরিবারের যারা আছে, আমার যারাই আছে আমাদের যাদের সাথে আমার বেশি সম্পৃক্ততা, যে যাদের সিদ্ধান্তটা আমি গ্রহণ করতে পারবো তাদের সাথে আলাপ করেই আমি সিদ্ধান্ত নিই। তবে কিছু সিদ্ধান্ত আছে যেটা ভালো, যেটার মধ্যে কোনো খারাপ হওয়ার সম্ভাবনা নাই বা কোনো নেগেটিভ কিছু থাকতে পারে না বা হওয়ার সম্ভাবনা নাই, সেখানে যদি বাধা দেয় সেটা হয়তো আমি ওদেরকে বুঝে একাই নিই, একাই সিদ্ধান্তটা নিই। আর সব সিদ্ধান্ত একা নেওয়া যায় না, সম্মিলিত ভাবে মানে সাপোর্ট নিয়ে নিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। নেলি আপুর কাছে যাব। নেলি আপু আপনার ক্ষেত্রে কি বক্তব্য দিবেন? নেলি আপু। সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। সিদ্ধান্তটা আসলে একটা যখন নেই তখন দেখা যায় যে অনেক সময় হয়তো মনে করি যে হয়তো এটা বোধহয় আমার একা নেওয়াটা ঠিক হচ্ছে না, তখন হয়তো সবাইকে বলি, সবার সাথে নেই। আবার একটা কথা হচ্ছে আমার ফ্যামিলি থেকে বলে যে সিদ্ধান্ত নাও, ভুল হতেই পারে কিন্তু দেখবে পরে সূত্রে যাবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মানে সাহসটা থাকতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আগে নিজেকে, আসলে একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ নেলি আপু। আমি রুমি আপুর কাছে সংক্ষেপে একটু শুনতে চাবো। মাহবুবা রুমি আপু। বলো আপু। জি, একদম ছোট করে, যে এই যে আমরা সিদ্ধান্তের সাথে অটুট থাকবো সেই ক্ষেত্রে আপনার কেমন লাগছে এবং কি বলবেন? এই শোনো, একটা মজার কথা বলি। কালকে যে বাচ্চারা যে ট্রাফিক মেইনটেইন করলো, বুঝছো? জি। তো কিরকম করে ধরা খেলাম ওটা একটু শোনো। সিদ্ধান্ত তো চলবেই জীবনে, সিদ্ধান্ত নিয়েই তো আগাতে হবে একটু দেখে শুনে। তো আমি যখন অফিসের গাড়িতে উঠলাম, তো আমি সবসময় মাইক্রোতে আমি সামনের সিটে বসি, তো কখনোই আমাকে ড্রাইভার ইয়ে করে না, সিট বেল্ট পরতে বলে না। হ্যাঁ, আমার নিজের গাড়িতে উঠি তখন তো পরে ফেলি। তো আমি সুন্দর বসে রওনা দিলাম, কিন্তু যখন ওদের সম্মুখে আসলাম, ম্যাডাম সিট বেল্ট, হ্যাঁ সিট বেল্ট প্লিজ, ধরা খেলাম। আচ্ছা, একদমই তাই। এসে জাস্ট আমার বাসায় নামলাম, যখন বাসায় আমার তো ডোর টু ডোর পিক আপ, কিন্তু আমরা ওই যে ইয়েতে গলির মুখে নেমে যাই, না হলে দেরি হয়ে যায় সবার, মাইক্রোতে আরো থাকে। তো ওখানেই নেমে গেলাম গলির মুখে, আবার ধরা, ম্যাডাম এখানে গাড়িটা রাখা ঠিক হলো? আলম শোনেন, এটা বাবা এটা তো আমার অফিসের গাড়ি, এই জন্যই রাখা। হ্যাঁ, ভালো, এটাই হয়তো কারেক্ট উত্তর। একদমই তাই। আসলে রুমি আপু দেখেছেন? না ম্যাডাম, আপনি এটা আপনার বাসায় নিয়ে যান, নো প্রবলেম, কিন্তু আপনি এখানে রাখতে পারেন না। তো আমি সেখানেও ধরা খেলাম। আসলে রুমি আপু এভাবে করেই আমাদেরকে সতর্ক করছে, দেখেন আমাদের কিন্তু চোখ খুলে দিচ্ছে। আমরা কিন্তু সবই জানি, রুলগুলো কিন্তু আমরা মানি না। আজকে ওদের কাছে এসে কিন্তু আমরা সবাই সুন্দর করে আসলে জানতে শিখছি, চিনতে শিখছি। আসলে আমি আপনাদের তিনজনের কাছে অনেক অনেক ধন্যবাদ দিব যে আপনারা এত সুন্দর করে এসেছেন এবং আজকে আমরা এত তরুণদের নিয়ে যে কথা বলবো এবং তাদের কাছ থেকে আমরা কিন্তু শিখছি এই যে রাস্তায় কোনো কিছু না ফেলা, ট্রাফিক আইন মেনে চলা, গাড়িতে বসলে সিট বেল্ট
করতে হবে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় গাড়ি থামাই দিয়ে নামা যাবে না, রুল মেনটেন করতে হবে, তাদেরকে সম্মান দিয়ে তাদের চোখ দিয়ে যে আমাদের সব কিছু দেওয়া। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আড্ডাতে আসার জন্য, এবং আই হোপ আপনারা সবাই অনেক অনেক পছন্দ করেছেন, মজা লেগেছে। দর্শক, আমরা আজকে এখানেই শেষ করতে হবে সময় স্বল্পতার কারণে, এবং আমরা প্রতিদিন আসি, প্রতিদিন আসবো, সুন্দর একটা টপিক নিয়ে আবার চলে আসবো। জুবের আপুরা আপনারা সবাই চলে আসবেন, সুন্দর আড্ডা হবে। আমি আপনাদের কাছে থেকে আজকে বিদায় নিচ্ছি, এবং আমরা যেতে যেতে আমাদের গানের পাখি আপু নদী আপুর কাছে থেকে একটা গান শুনতে শুনতেই আজকে শেষ করবো। সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা জি, খুবই পছন্দের একটি গান করছি। ভাসিলে ভাসিব, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, তোমারে ভালোবাসিয়া। ও বন্ধু যাব না তোমায় ছাড়িয়া, বুকের ভিতরে রাখিব তোমারে, আমারে পরাণ করিয়া। ও বন্ধু জনম জনম ধরিয়া, বুকের ভিতরে রাখিব তোমারে, আমারে পরাণ করিয়া। ও বন্ধু জনম জনম ধরিয়া।